আমাদের মনে যত অভিব্যক্তি আছে তার মধ্যে প্রেম মনে হয় সর্বোত্তম। প্রেম এমনই এক জাদু যার স্পর্শে কঠিন থেকে কঠিনতর হৃদয়ও নিমেষে হয় বিগলিত। কারণ ইতিহাস সাক্ষী, লায়লা মজনু থেকে অ্যান্টনি ক্লিওপেট্রা কিংবা সেলিম আনারকালি থেকে রোমিও জুলিয়েট, সবাই প্রেমের জন্য হাসতে হাসতে সর্বস্ব দিয়েছেন। দুর্যোধন থেকে হিটলারের মতো ক্রুয়েল ব্যক্তিত্ব তাদের প্রেমের কাছে ছিলেন নতজান। প্রেমকে তাই বলা হয় অন্ধ। প্রেম দেখে না বয়স, অর্থ, প্রতিপত্তি, মান, যশ কিংবা সময়, মানে না কোনোই বাঁধন কিংবা দুই দেশের মধ্যে কাটা তারের বেড়া। আজ আমরা কিছুটা এইরকম এক অমর প্রেম গাথার সাক্ষী হয়ে তার প্রেমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। শুনতে থাকুন আজকের গল্প কাটা তারের ওপারে, শুধুমাত্র মিডনাইট ফ্যান্টাসি চ্যানেলে। আজানের আওয়াজ হতেই রুকসানা নামাজ পড়ে। আল্লাহ তাআলাকে স্মরণ করে নিজের পড়া টেবিলের দিকে গেল। নেটটা অন করতেই হুড়হুড় করে মেসেজ ও নোটিফিকেশনগুলো ঢুকছিল। রুকসানা মোবাইলে মেসেজগুলো চেক করল। হোয়াটসঅ্যাপে তার বন্ধু সাবানা কয়েকটা মিমস পাঠিয়েছে, বেশ মজাদার। দেখে নিজের মনেই একছোট হেসে নিল। সাবানা এত পাজি না, কোত্থেকে যেগুলো পায় কে জানে। এবার ফেসবুকে ঢুকে নোটিফিকেশনগুলো দেখছিল রুকসানা। অনেকেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। কত যে এরকম পড়ে আছে কে জানে। তার পছন্দ না হলে অ্যাকসেপ্ট করেই না। তবে আজ তার কি হলো কে জানে, হঠাৎ ফেসবুকের একটা নোটিফিকেশন দেখে তার চোখ আটকে গেল। সে তাতে ক্লিক করে দেখলো একটা ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ছেলেটার ছবিটা বেশ কিউট, তার বেশ ভালোই লাগলো। তবে সে একবার ভাবলো যে পাত্তা দেবে না। তারপর আবার কি মনে হতে ছেলেটার প্রোফাইলটা চেক করলো একবার। ছেলেটার প্রোফাইলের পোস্টগুলো বেশ ইন্টারেস্টিং। রুকসানার বেশ পছন্দ হলো ছেলেটাকে। ও বাবা, কোনো মিউচুয়াল ফ্রেন্ডই নেই? না, এরকম আননোন ছেলেকে তো পছন্দ করাটা ঠিক হবে না। এই বলে প্রোফাইলটা বন্ধই করে দিতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা টেক্সট মেসেজ এলো সেই ছেলেটা। হাই, আমি স্যাম, তোমার নাম কি? রুকসানার একটু বিরক্তই লাগলো। এটা তো ভালো স্বভাব নয়। না জান না পেহচান কথা বলতে শুরু করে দিল। প্রথমে ভাবলো উত্তর দেবে না, সে ফোনটা রেখেই দিতে যাচ্ছিল, এমন সময় হঠাৎই আর একটা মেসেজ এলো। প্লিজ রিপ্লাই, সঙ্গে একটা মজাদার ইমোজি। দেখে রুকসানার বেশ মজাই লাগলো। সে একটু ভেবে নিয়ে রিপ্লাই দিতে গিয়ে দেখলো, ও বাবা, এর আগেও সে অনেক মেসেজ পাঠিয়ে রেখেছে। সেগুলো পড়ে নিয়ে রুকসানা লাস্ট মেসেজের উত্তর দিল। প্রোফাইলে নাম তো লেখাই আছে, দেখতে পাচ্ছ না? দেখেছি তো, রুকু লেখা আছে। পুরো নাম কি? পুরো নাম জেনে কি হবে, এটাই ভালো। তুমি আমাকে চিনলে কি করে? চিনে নিতে হয়। তুমি আমাকে চেনো? বাজে কথা বলো না। আচ্ছা, না হয় এখন চিনি না, তা বলে আলাপ করতে নেই? অচেনা মেয়েদের সঙ্গে বুঝি আলাপ করতে খুব ভালো লাগে? শরম লাগে না? তুমি কিভাবে ভাবলে আমি সব অচেনা মেয়েদের সঙ্গে কথা বলি? একদমই নয়। আজ তাহলে কি হলো? তুমি তো আমাকে চেনো না, তাহলে? আজ কি গো, কবে থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, সেগুলো না দেখলে আমার কি দোষ? তবে আজকে কি হলো কে জানে, ফেসবুকে হঠাৎই তোমার প্রোফাইলটা চোখে পড়লো। আর তোমাকে তো আমার খুব ভালো লাগতোই, তাই আজ একটা ট্রাই নিলাম আর কি। মনটা ঠিক ভালো নেই জানো, তাই একটু মেসেজ করলাম। তুমি কি রাগ করলে নাকি? আমার কি করা উচিত? वो सब छोड़ो, क्या बोल रहे थे? মন কেন খারাপ? এক মিনিট। বলতে না বলতেই সে মেসেঞ্জারে কল করলো রুকসানাকে। রুকসানা ফোন তুললো না। স্যাম পরপর 4 বার করলে সে লিখলো নো ফোন, সাথে একটা অ্যাংরি স্মাইল। স্যাম হাত জোর করা ইমোজি পাঠিয়ে লিখলো, প্লিজ প্লিজ, কথা না বলে আমি লিখে কিছুই বোঝাতে পারি না, একটু কথা বললে কি তুমি ডেফ হয়ে যাবে? রুকসানা মনে মনে একটু হাসলো। সে দেখলো আবারও স্যাম ফোন করছে। এবারে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলো। আরে কেটে দিও না প্লিজ, আমার মনের কথা বলার মতো কেউ নেই জানো। বন্ধু তো অনেক আছে, কিন্তু একদম মনের কথা বলার মতো। হেই লিসেন, তুমি আমাকে চেনো?
কি করে বুঝলে আমি তোমার মনের মতো হব? এক্স্যাক্টলি, আমি এটাই তো তোমাকে বলতে চাইছি। আমি অনেকদিন ধরেই এসব নিয়ে ভাবছি, কিন্তু তোমার ছবিটা দেখে আমার মনে হয়েছিল তুমি সেই। আমার তলাশ যেন শেষ হলো, তাই তো তোমার সঙ্গে এত কথা বলতে চাইছি। ओहो, क्या आदा बदहूसी। कितने लड़के को ये सब बोला तुमने? इम्प्रेस करना कोई तुमसे सीखे। আমাকে দেখে তোমার মনে হলো আমি वही योर ड्रीम गर्ल? उफ, দেখো আমি বিজি আছি, রাখতি হু। এই বলেই রুকসানা নেটটা অফ করে দিল। কিন্তু ফোনটা বন্ধ করলেও তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। স্যামের কথা বলার মধ্যে যেন একটা একটা মাদকতা ছিল। রুকসানার বেশ ভালোই লাগছিল। সে আবার নেটটা চালিয়ে স্যামের প্রোফাইলে ঢুকে তার ছবিটা ভালো করে দেখতে লাগলো। ছেলেটা বেশ ভালোই কথা বলে, আর দেখতেও বেশ। এখনো অন দেখাচ্ছে, তবে সেও কি ওকে অন দেখছে? এই রে, লজ্জা পেয়ে গেল রুকসানা। তবে আমি বলেছিল এসব ছেলেদের থেকে দূরে থাকাই ভালো। একটু ভেবে আবারও মোবাইলের নেটটা অফ করে দিল রুকসানা। সারাদিন পড়াশোনা ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় রুকসানা মোবাইলটা ধরার সময়ই পায় না। রাতে ডিনারের পর সে কিছুটা সময় একদম নিজের করে পায়, তাই সময়টা তার খুব প্রিয়। বড় দিদি আজ তার শ্বশুর বাড়ি চলে গেল, ফলে তারও আজ সেরকম কোনো কাজ নেই। সে বিছানায় আচুয়া হয়ে মোবাইলটা ঘাঁটতে লাগল। নেটটা অন করতেই সব মেসেজ নোটিফিকেশনগুলো হুড়মুড় করে ঢুকতে লাগলো। সে মোবাইলটাকে মিউট করে দিল, না হলে পাশের ঘর থেকে তার আম্মি এসে এক্ষুনি বকাবকি করবে। মেসেজগুলো দেখতে দেখতে হঠাৎই স্যামের মেসেজগুলো চোখে পড়ল। সে কি পড়বে? তাহলে তো স্যাম বুঝতে পারবে। বেশি আশকারা দেওয়া হয়ে যাবে না তো? কি করবে বুঝে উঠতে পারলো না রুকসানা। মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। না, সে আর দেখবেই না, এটা ভেবে সে মোবাইলটা বন্ধ করে বুকের মাঝে রাখল। কিন্তু একটু পরেই আবার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগলো। সে ভাবলো না হয় একটু দেখলই, উত্তর দেবে না, ব্যাস, তাতে তো কোনো ক্ষতি নেই। সে আস্তে করে মোবাইলটা খুলতেই দেখলো স্যাম লিখেছে, বন্ধু, তোমাকে দেখি কেন জানি না এত কাছের মনে হলো। তোমার মতো আমিও হতবাক। যদি কখনো মনে হয় আমার জন্য তোমার এতটুকু সময় আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, আর তোমার ফোনের প্রতীক্ষায় রইলাম। লেখাটা রুকসানার মন ছুঁয়ে গেল। সে তার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিল। তারপর সে প্রোফাইলটা দেখতে গিয়ে দেখল স্যামের হোয়াটসঅ্যাপের ডিপিটায় সে একটা স্ট্যাটাস দিয়েছে। রুকসানা অবাক হয়ে গেল এটা ভেবে যে স্যামের ডিপিটা দেখার জন্য তার মনটা কেন এমন ছটফট করছে। অবশেষে থাকতে না পেরে ডিপির উপর ক্লিক করে সে একটু অবাকই হয়ে গেল। স্যামের স্টোরিতে লেখা ছিল, আমার অধরা চাঁদ বুঝি আজ ধরা এলো। অজান্তেই রুকসানার ফর্সা টোল পড়া গাল আরক্ত হয়ে উঠল। সে মোবাইলটা বুকের মাঝে রেখে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মুখটা লুকিয়ে রেখে মুচকি হাসল। তখনই হঠাৎ একটা মেসেজ এল। চাঁদ কি ঘুমিয়ে পড়লো? সঙ্গে একটা স্মাইলি। রুকসানাও একটা স্মাইলি পাঠিয়ে লিখল, আসমানে চাঁদ আছে, उसको पूछो। ওই চাঁদকে না, পৃথিবীর চাঁদকে জিজ্ঞাসা করছি। শুয়ে পড়ো, না হলে সুবহ হয়ে যাবে। গুড নাইট। তারপর ফোনটাকে বন্ধ করে শুয়ে পড়ল। রুকসানার সামনে ফাইনাল পরীক্ষা। বেশ কয়েকদিন চলে গেল প্রচন্ড ব্যস্ততায়। সারা বছর ফাঁকি মারার ফলে যা হয় আর কি, দিনে 5 বারের জায়গায় 6 বার নামাজ পড়লে পড়েছে সে। আমি দেখে তার কান মুলে দিয়েছে। যাই হোক, প্রচন্ড ব্যস্ততায় ফোনটাকে ধরার সময় পায়নি রুকসানা। অবশেষে পরীক্ষা পর্ব শেষ। নেটটা অন করতেই এতদিনের মেসেজগুলো স্টেশনে খালি ট্রেন এলে যেভাবে মানুষেরা ট্রেনে ওঠে সেই রকমভাবে ঢুকতে লাগলো। সব এসে গেলে সে মেসেজগুলো চেক করতে লাগলো। বন্ধুদের গ্রুপে ঢুকে কয়েকটা রিপ্লাই করলো। জিজু, ওসমান ও বাড়ি বেহেনকেও রিপ্লাই করলো। এরপর আবারও সেই স্যামের ছবি চোখে পড়তে মনের ভেতরটা কেমন ছটফট করে উঠল। সে স্যামের প্রোফাইল পিকচারে ক্লিক করে ছবিটা ভালো করে দেখল। ইনবক্সে ঢুকে দেখে অনেকগুলো মেসেজ লিখেছে। কখনো শরীর খারাপ কিনা, কখনো রাগ করলি কিনা, এরকম বহু রকমের প্রেডিকশন। তার পড়তে বেশ মজাই লাগছিল। বাড়িতে সে ছোট বলে তো কেউ পাত্তাও দেয় না, তার জন্য এরকম কেউ টেনশনে আছে এটা তার ভাবতেও বেশ লাগছে। সে তার মেসেজগুলো পড়তে পড়তে মুচকি মুচকি হাসছিল। क्या रुकू?
तू इतना हंस हंस के किसका मैसेज पढ़ रही है? হঠাৎই পেছন থেকে আম্মির গলা পেয়ে রুকসানা তাড়াতাড়ি ব্যাক বাটন প্রেস করে মেন স্ক্রিনে চলে গেল। नहीं अम्मी, अमी तो सबानार मैसेज देखছিলাম। देखो कितना फनी स्टिकर भेजा है। मेरे पास इतना टाइम नहीं है, अभी तू सोने जा, बहुत रात हो गई है। এই বলে তিনি তার ঘরে চলে গেলেন। আম্মি চলে গেলে সে মোবাইলটা আবার বের করে স্যামের প্রোফাইল পিকচারটা দেখল। কিছু রিপ্লাই দেবে না ভেবেও লিখল, एग्जाम চলছিল তাই বিজি ছিলাম। এইটুকু লিখেই ওয়েট করতে লাগলো সে। না, মেসেজ সিন তো হচ্ছে না। কেন দেখাচ্ছে না? এই সে দুদিন কি দেখেনি তার জন্য কত মেসেজ, এখন কি হলো? না না, এখনো দেখেনি। কি আর করবে? সে একটু ওয়েট করে মোবাইলটা রেখে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। শুয়ে শুয়ে স্যামের কথাই চিন্তা করছিল রুকসান। চোখটা একটু লেগে আসতেই মোবাইলে হঠাৎ রিং হলো। সে আধো ঘুমের ঘোরেই সেটা ধরে বলল, हेलो, कौन? এত তাড়াতাড়ি শুয়ে পড়েছো? আমার তো পরীক্ষা শেষ হওয়ার পরের দিন ঘুমই আসতে চায় না। আমি দেখো এখনো জেগেই আছি। ওদিক থেকে আওয়াজ রুকুর কানে আসতেই তার ঘুমের ঘোর একেবারেই কেটে গেল। সে চারপাশে একবার দেখে নিয়ে বলল, इतनी रात में अनजान लड़की को कोई फोन करता है क्या? কে আনজান? আর রাতেই তো তুমি রিপ্লাই করলে, তাই তো করলাম। কি করছো? हाँ, इसके बाद क्या पहनी हो? उसके बाद एक तो तस्वीर भेजो, इसके बाद আমি বলছি, কি বলে লোকে, মাশাআল্লাহ क्या खूब लग रही हो तुम, ঠিক না? আমি আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে অনেক কিছু শিখেছি। লিসেন শ্যাম, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমাকে ইমপ্রেস করা অত সহজ নয়, বুঝেছো? আরে তোমাকে ইমপ্রেস করতে যাবই বা কেন? আমি তোমার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড খুঁজছি, দ্যাটস ইট। প্লিজ লিভ মি। আমার বাড়ি খুবই কনজারভেটিভ। ওরা ওদের পছন্দ ছাড়া কোনো নন মুসলিমকে বন্ধু হিসেবেও অ্যালাউ করবে না। বিলিভ মি। তাহলে বাড়িতে বলার দরকারই নেই, আমরা এরকম লুকিয়ে লুকিয়ে গল্প করব। तुम नहीं समझ रहे हो, मैं कभी भी कुछ भी अम्मी और दीदी को छुपाता नहीं। उन लोग मेरा शक्ल से ही सब कुछ पता कर लेंगे। बस सिर्फ दोस्त बनने के लिए ही तो कह रहा हूँ, আর তো কিছু চাইছি না। प्लीज ये माना करो ना। तुम्हारा हिंदी बहुत खराब है। और भी तो ठीक है, सोच के बताऊंगी। এই বলে সে ফোনটা কেটে দিল। বালিশে মুখটা লুকিয়ে সে নিজের অজান্তেই মুচকি মুচকি হাসতে লাগলো রুকসান। তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন হাঁপড়ের মতো লাফাচ্ছিল। সে নিজেই বুঝতে পারছিল না কেন হঠাৎ তার সারা শরীরে একটা খুশির ঢেউ খেলে যাচ্ছে, একটা অদ্ভুত উত্তেজনা হচ্ছে। সে আবারও স্যামের প্রোফাইল পিকচারে ক্লিক করে তার চোখে মুখে বারবার হাত বোলাতে লাগলো। একটা না বলা গভীর আবেশে তার সারা শরীর যেন রোমাঞ্চিত হচ্ছে। স্যামের কথাগুলো ভেবে আবারও হাসতে লাগলো সে। এইভাবেই স্যাম ও রুকু ক্রমশ লুকিয়ে গল্প করতে করতে একে অপরের ক্লোজ হয়ে গেল। প্রায় তারা সময় পেলেই অনেকক্ষণ গল্প করত। স্যাম কবিতা লিখতে পারত। সে গুগল ট্রান্সলেটরে ভাষা পরিবর্তন করে রুকুকে পাঠাতো। সে ট্রান্সলেশন অনেক সময় বেশ হাস্যকর হতো। রুকু হেসে গড়িয়ে পড়ত। ভিডিও কলে রুকুর টোল খাওয়া গালে অপরূপ হাসি দেখে স্যাম তো একেবারে ফিদা। রুকুর মনের অবস্থা তথৈবচ হলেও সে মুখে কখনো প্রকাশ করে না, বুঝতেও দেয়নি। ভিডিও কলে স্যাম একতরফা প্রচুর বকবক করে, আর রুকু হলো তার ভালো শ্রোতা। এইরকমই একদিন কথা বলতে বলতেই স্যাম তাকে বলল, চলো না আমরা একদিন দেখা করি। তুমি কোথায় থাকো বলো না, আমি ঠিক পৌঁছে যাব। রুকুর মুখটা গম্ভীর হয়ে গেল। সে একটু গম্ভীর মুখেই বলল, सुनोगे तो होश ही उड़ जाएंगे। আরে তুমি একবার শুধু বলো, আমি বললাম তো যেখানে বলবে সেখানেই পৌঁছে যাব। पाकिस्तान তোমার শত্রু দেশ, आ सकोगे? স্যাম এক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিল। তারপর হেসে বলল, তুমি আমাকে ঘাবড়ে দিচ্ছ তাই না? আমি বুঝতেই পেরেছি। এই জন্যই এতদিন আমি তোমাকে কিছু বলতে চাইনি। জানি শকড হবে। পাকিস্তানের মেয়ে শুনে ঘাবড়ে গেলে তো। আমি প্রথম দিন থেকেই বারণ করেছিলাম, তুমি শুনোনি। এবারে বুঝতে পেরেছো তো আমি কেন এত চুপচাপ থাকতাম?
মুহূর্তে স্যাম একেবারেই চুপ করে গেল। স্যামের সত্যিই যেন নিজেরই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। সে পাকিস্তান শুনে কি বলবে বুঝে উঠতে পারল না। আর তার এই মানসিক টানাপোড়েন তার মুখ দেখে রঘুর কাছেও বেশ স্পষ্ট হয়ে উঠল। যাই হোক, আর হয়তো আমাদের আজ থেকে সেভাবে কথা হবে না, কিন্তু আমি তোমাকে চিরকাল মনে রাখবো। আর তুমি যদি কখনো মনে করো তাহলে আমাকে কল করতে পারো। তুমি তো জানো ঠিক কখন করতে হবে। রুকুর কথা শুনে স্যামের বুকের ভেতরটা এক মুহূর্তে যেন শূন্য হয়ে গেল। স্যামের চোখে জল চলে এসেছিল, আর রুকুও তার আবেগ সামলাতে না পেরে কলটা ডিসকানেক্ট করে দিল। ফোনটা কেটে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। তার এতদিনের স্বপ্ন জাল এক লহমায় যেন ছিন্ন হয়ে গেল। ওদিকে শ্রাবণের ধারা স্যামের চোখকেও ঝাপসা করে দিল, আর মনের মধ্যে সুপ্ত প্রেম তাকে ব্যাকুল করে তুলল। ভগবান, এ তোমার কেমন বিচার? শুধু মুসলিম হলেও হতো, কিন্তু পাকিস্তানের মেয়েকে বিয়ে করার কথা মা বাবাকে কিভাবে বলবো আমি? কি বা আমাকে সাপোর্ট করবে? আর রুকুর বাড়ির লোকও কোনো দিন রাজি হবে না, ওরা এমনিতেই খুব কনজারভেটিভ। স্যামের সারা দুনিয়ায় যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। কিছুদিন তার কোনো কাজেই মন লাগছে না। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে আবারও জিজ্ঞাসা করলেন। সে তখন মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। স্যামের বাবা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিতে এলেন, কিন্তু তার মা হাতের ইশারায় বারণ করলেন। স্যাম একটু পরে শান্ত হলে তিনি তাকে জিজ্ঞাসা করলে সে সবকিছু মাকে বলে দেওয়ার চেষ্টা করেও পারল না। শেষে বললে, মা, সময় হলে নিশ্চয়ই আমি তোমাদের সবকিছু বলবো। স্যামের মা বাবা তাকে আর কিচ্ছু বললেন না। এদিকে স্যাম রুকসানাকে না দেখে থাকতেও পারছে না। সে অনেক ভেবে সাহস করে তাকে ফোন করলো, কিন্তু অনলাইন না থাকায় কথা হলো না। কয়েকদিন বাদে একটু রাত করে রুকসানাই তাকে ফোন করলো। ফোন করেছিলে? কি হলো, হঠাৎ ফোন করলে যে? রুকু, তোমার সঙ্গে কথা না বলে আমি বেশি দিন থাকতেই পারি না। তুমি আমায় ক্ষমা করো প্লিজ। আমি সেদিন একটু প্লিজ ऐसा मत बोलो। যে এই ব্যাপারটা আচানক শুনবে তারই এরকম রিঅ্যাকশন হবে। এটাতে তোমার কোনো গলতি নেই, তুমি তো কিছুই জানতে না। आई लव यू रुकू। से पहले दिन से कभी बोला नहीं, मगर तुमसे थोड़े दिन बिछड़ के हमारी हालत खूब ही खराब हुई है। प्लीज, बात करने के लिए कौन मना किया है, मगर वैसा नहीं जो तुम चाहते हो। লিসেন, আমি অনেক ভেবেই বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই সোয়ার। তোমার মাথার কোনো ঠিক নেই। ভালো করে ভাবো, इस रिलेशनशिप का कोई फ्यूचर नहीं। तुम्हारा इमोशन ज्यादा हो गया। जब दिमाग ठंडा होगा तब ठीक से विचार करना प्लीज। ভালো করে ভেবেই বলছি, আমরা ভালো করে পড়াশোনা করে বিদেশে গিয়ে থাকবো, কেউ বলার নেই। ভালো করে শোনো, আপনি তুমি ইন্ডিয়ায় এসে পড়াশোনা করো, আমি কলকাতা একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, তুমি এখানে চলে এসো। যদিও এটা আমার 3rd ইয়ার, এই সামনে রেজাল্ট বেরোবে। मेरा 10+2 हो गया। ठीक है, मैं कलकत्ता में अप्लाई करूंगी। मेरा एक दूर की चाचा वहाँ रहते हैं, अब्बा को बोल के देखेंगे। গুড, আমি এটাই চাইছিলাম। শুধু দেখলে হবে না, তোমাকে হার্ড অ্যান্ড সোল চেষ্টাও করতে হবে। লেগে পড়ো এখন থেকে, আমি তোমাকে সব ইনফরমেশন জোগাড় করে দেবো। একটা আওয়াজ পেয়ে রুকসানা তাকে হাত নেড়ে টাটা করে ফোনটা কেটে দিল। স্যাম বেশ উত্তেজিত হয়ে তথ্য জোগাড়ের কাজে লেগে পড়ল। তার যত চেনাশোনা লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো কি করে অন্য দেশ থেকে এখানে এসে পড়া যায়। এই কয়েকদিন রুকসানার সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। এবার তার অনেক কিছু বলার আছে, কিন্তু রুকসানা তো কোনো মেসেজই পড়েনি। বেশ কয়েকদিন সে একবারও রুকসানার সঙ্গে কোনো যোগাযোগ করে উঠতে পারেনি। কি হলো, সে বেশ চিন্তায় পড়েছে। প্রায় 2 মাস বাদে একদিন রাতে সে ফোনটা সার্ভ করছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। সে দেখল রুকসানার ফোন। क्या कर रहे हो? सुनो, अम्मी को सब बोला था।
अब्बा सुन के राजी नहीं हुआ। कुछ तो बात है। इतने दिन कोई भी फोन जब करने जा रहा था सब नजर रख रहे थे। आज दीदी आई, उन्हें सब कुछ बोला। जीजू ने अब्बा को समझाया। কি বললো তোমার বাবা? पूरा नहीं मगर थोड़ा बहुत राजी हुआ। बाद में सोचकर बोलबे बोले छे। और मेरा मोबाइल का बारे में थोड़ा परमिशन मिल गया। স্যাম যা কিছু ইনফরমেশন সব ওকে দিল এক এক করে। किंतु মনে হচ্ছে दिल्ली का जेएनयू यूनिवर्सिटी में हमको एडमिशन कराबे इकोनॉमिक्स से। कोलकाता पाठाबे ना। कम से कम इंडिया तो जा सकूंगी। वीजा मिलना भी टफ है। जीजू कर देगा बोला है। दीदी हमको पूछ रही थी আমার इंडिया থেকেও जान पहचान আছে কি না। তুমি আবার বলে দিলে নাকি? तुम हमको इतना बुद्धू समझा है क्या? छोड़ो अब, तुम बोलो कैसे हो? তোমায় ছাড়া কেমন থাকতে পারি? কোনো যোগাযোগও নেই। এই তো আর কিছুদিন পরে দেখা হবে। একটু ধৈর্য ধরো। আমি সব রেডি হলে জানাবো। আমার উপর নজর আছে, তাই আমি এখন ইন্ডিয়া না যাওয়া পর্যন্ত সাবধান রাখুঙ্গি। ওকে? এই বলে সে হাসলো। স্যাম তাও মুখ গোমরা করে আছে দেখে হঠাৎই একটা ফ্লাইং কিস দিল রুকসান। এবারে স্যাম একটু অবাক হলেও হাসলো। রুকো হাত নেড়ে ফোনটা কেটে দিল। স্যামের ট্রেনটা নিউ দিল্লি স্টেশনে এসে দাঁড়াতেই সে নিজের লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে নামল। চারপাশে তাকিয়ে চেনা কাউকে দেখতে না পেয়ে শেষে বাইরের দিকেই হাঁটছিল। এমন সময় এক্সকিউজ মি প্লিজ। পিছন দিক থেকে একটা আওয়াজ শুনে সে ফিরে তাকাতেই যা দেখলো তাতে তার হাত থেকে রুকসা একটা ধপ করে মাটিতে পড়ে গেল। তার চোখের সামনে রুকসানা দাঁড়িয়েছিল। সামনে থেকে তাকে দেখতে আরো সুন্দর। সে মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রুকসানার কথায় যেন তার ঘোর কাটল। আরে কি হলো? জলদি চলো হোটেল মে। इधर का रिक्शा कुली सब बदमाश है। আমি কয়েকদিন দোস্তদের সাথে ঘুরেছি, ওরা সবাই এটা বলেছে। आओ मेरे साथ आओ। এই বলে সে তার হাত ধরে তাকে তার একদম কাছে টেনে দিল। রুকুকে দেখে স্যামের ঘোর তখনও কাটেনি। কথা বলতে বলতে হঠাৎই সে তার কনুইটা ধরল। স্যাম তার হাতের দিকেই তাকিয়েছিল। কি সুন্দর তার হাতের আঙুলগুলো। তার হাতটা ছুঁতে খুব ইচ্ছে করছে। সে একটু ইতস্তত করে তার হাতটা ছুঁতেই যাচ্ছিল। এমন সময় রুকসানা তার কনুইতে একটা হালকা ধাক্কা মেরে বলল, আমি একা বলে যাচ্ছি, अब तुम बोलो। স্যাম তো এতক্ষণ কিছু শোনেইনি। সে একটু ঘাবড়ে গিয়ে কি বলবে বুঝে উঠতে পারল। স্যাম ও রুকসানা একটা রিকশায় উঠে ওর হোটেলের নাম বলতেই সে একটা বাজ খাই রেট বলল। রুকসানা বেশ দরদাম করে অনেকটা কমালো। রুকসানার এহেন গিন্নিপনা দেখে মুচকি মুচকি হাসছিল স্যাম। রুকসানা হঠাৎই তার দিকে তাকাতে তার হাসি দেখে অবাক হয়ে ইশারায় জিজ্ঞাসা করল, তুমি তো আমাকে ভালোই সারপ্রাইজ দিলে। এখানে একেবারে এসেই জানালে অ্যাডমিশন নিয়ে নিয়েছো। विश्वास करो हमारा कुछ करार छिलो ना। इंडिया आने के लिए मैं कोई रिस्क नहीं लिया। जीजू का एक दोस्त ने पूरा बंदोबस्त कर दिए छे। उसके बाद दोस्त लोगों ने बहुत हेल्प किया। अब देखो हूं ना मैं तुम्हारे सामने। এসে স্যামের দিকে তাকালো রুকসানা। স্যামের যেন এখনো বিশ্বাস হচ্ছে না। ওরা রিক্সা থেকে নামলো। রুকসানা ওকে গাইড করে একটা হোটেলে নিয়ে গেল। ওখানকার সব ফর্মালিটি করে ওরা হোটেলের ঘরে গিয়ে ঢুকলো। রুকসানা ঘরে ঢুকে সবকিছু ঠিক আছে কিনা চেক করে তবেই রুম বয়কে ছাড়লো। স্যাম তখনও ওর দিকে তাকিয়েছিল। রুকসানা তাকে একটা জোরে ধাক্কা মারতেই সে হঠাৎই চিত হয়ে বিছানার উপর পড়ে গেল। তাই দেখে রুকসানার কি হাসি কি হাসি। স্যাম একটু অপ্রস্তুত হয়ে উঠে বসে একটু বোকা বোকা হাসি হাসলো। রুকসানা তার পাশে বসে তার গাল টিপে বলল, হোটেলের লোকটা আমারও আইডি চাইছিল। এক্ষুনি দেখালে চমকে যেত। বেশ মজা হতো না? স্যামের কোনো কোনো কথা যেন কানে ঢুকছে না। রুকসানার দৃষ্টিও তার দিকে নিবদ্ধ ছিল। তার টোল পড়া ফর্সা গাল আরক্ত হয়ে উঠল। আর নিজেকে সংযত রাখতে না পেরে স্যাম হঠাৎই রুকসানাকে ধরে বিছানায় শুয়ে দিল।
রুকসানা চমকে গেলেও বাধা দিল না। দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। স্যাম তার রক্তাভ উষ্ণাদয়ের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। রুকসানা তার চোখ বন্ধ করে নিল। একে অপরের উষ্ণ আবেগ ঘন শ্বাস অনুভব করছিল, কিন্তু স্যাম হঠাৎই তাকে ছেড়ে উঠে বসল। সরি, কিছু মনে করো না। রুকসানা তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তারপর আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, এবার আমি যাই, তুমি ফ্রেশ হয়ে নাও। স্যাম কিছু বলতে গিয়েও পারল না। রুকসানা যাবার আগে ঘুরে বলল, डिनर करेंगे एक साथ, ओके बाय। সে চলে যাবার পর স্যাম আবারও বিছানায় শুয়ে পড়ল। একটা অদ্ভুত ভালো লাগা তার মনের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সে উঠে ফ্রেশ হয়ে সামান্য কিছু নিচে হোটেলের রেস্টুরেন্টে খেয়ে আবারও শুয়ে পড়ল। সন্ধ্যা 7টা নাগাদ একটা ফোন আসতেই সে চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ মা, আমি ভালোভাবেই পৌঁছে গেছি। এখানে বন্ধুর বাড়ির লোকজন খুব ভালো। আসলে এত ক্লান্ত, এত রাগ করছো কেন? ঘুমিয়ে পড়েছিলাম বলছি তো, আর ভুল হবে না, রাগ করো না, ওকে? আচ্ছা, ফোন করবো, ভালো থেকো, বাই। ফোনটা রেখে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর দেখল আননোন নাম্বারের 2টো মিসড কল। সে একটু হেজিটেট করে ফোন করল। হ্যালো, কে বলছেন? हम रुखसाना के अब्बू बोल रहे हैं। কে কে? রং নাম্বার। কে রুকসানা? চিন্তা নেই। কলটা সঙ্গে সঙ্গে কেটে ফোনটাকে ফ্লাইট মোডে করে দিল স্যাম। তার বুকের নিচে হৃৎপিণ্ডর আওয়াজ পরিষ্কার যেন সে শুনতে পেল। সে উঠে জানলা দিয়ে বাইরেটা দেখে তারপর টয়লেটে গিয়ে ভালো করে চোখে মুখে জল দিল। টাওয়ালে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকেই সে চমকে উঠল। তুম কখন এলে? কি করে ভিতরে ঢুকলে? ফোনে পাওয়া যাচ্ছে না কেন? কতবার ফোন করব? ফোনে পাওয়া যাচ্ছে না? সে কি, কেন? আচ্ছা দাঁড়াও, দেখছি। এই বলে ফোনটার লক খুলতেই রুকসানা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল, फ्लाइट मोड करने से किसको फोन मिलता है? मैं तुमसे कितने बार। আরে এই মাত্র এরকম করেছি, বিশ্বাস করো। মায়েরই বলছি। এই দেখ, মায়ের ফোনের পর একটা আননোন নাম্বারের ফোন আসতেই আমি আর কি, নাহলে বিশ্বাস করো ফোনটা ঠিকই ছিল। কার ফোন ছিল যে তুমি এত ঘাবড়ে গেলে? দেখাও। আরে এ তো মনে হচ্ছে এখানকার নাম্বার। সত্যি? আরে আমি তো ভাবলাম তোমার বাবা ফোন করছে, আর সেরকমই বলছিল জানো। এত ঘাবড়ে গিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই কেউ মজা করছে। কিন্তু তোমাকে এখানে কে চেনে? যাই হোক, সাবধানে থেকো। हमको জলদি হোস্টেলে ঢুকতে হবে, বুঝেছো? স্যাম মাথা নাড়ল। আরে মাথা কি হিলাচ্ছ? আমাকে ডিনার कराओ यार। चलो फटाफट तैयार हो, हम यहाँ का एक बढ़िया रेस्टोरेंटे लिए যাবো তোমায়। স্যাম তাড়াতাড়ি টয়লেটে ঢুকে তৈরি হয়ে নিল। তারপর ওরা একটা রেস্টুরেন্টে ঢুকে খেতে শুরু করলো। রুকসানা একাই কথা বলে যাচ্ছিল, স্যাম খুব অল্পই কথা বলছিল। क्या हुआ बोलो तो? কি এত सोच रहे हो? मैं अकेले बोले যাচ্ছি, তোমার কোনো রিঅ্যাকশন নেই। আসলে তোমাকে বলিনি, তোমার বাবা আমাকে ফোন করেছিল। হায় আল্লাহ, একটু আগেই বলেছো। तुम क्या बोला? আমি বলেছি যে রং নাম্বার। মাগার কি করে আমার নাম্বার জানলেন বলো তো? আমি কি করে জানবো? তুমি এটাতেই ভয় পেয়ে গেলে? তাহলে আমার আর কিছু বলার নেই। असली टाइम पे तुम क्या करोगी? এই বলে চেয়ার ছেড়ে উঠতেই যাচ্ছিল রুকসানা। স্যাম তাড়াতাড়ি তার হাত ধরে বলল, আরে কোথায় যাচ্ছ? আমি ভয় পাইনি, হঠাৎই এইরকম বলায় চমকে অবশ্যই গেছিলাম। বিশ্বাস করো, তোমার জন্য আমি সব করতে পারি। রুকসানা তার হাতের উপর নিজের হাতটা রেখে বলল, ये जुनून ही जरूरी है। कुछ भी हो जाए, ये हाथ हम कभी भी नहीं छोड़ेंगे, ओके? अब थोड़ा मुस्कुरा कर खाओ यार। স্যাম একটু হেসে খেতে খেতে গল্প করতে লাগে। খাওয়া শেষ করে ওরা বাইরে বেরোতে রুকসানা বলল, लेट हो गया, अब हमको जल्दी चला चाहिए। স্যাম তার হাত দুটো ধরে তাকে একটু কাছে টেনে নিল। রুকসানা কিছু না বলে হেসে তার দিকে তাকিয়ে রইল। স্যামের অনেক কিছু বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারল না। अभी छोड़ो, कल से कॉलेज जाना पड़ेगा, शाम को मिलते हैं, ओके? রুকসানা হেসে সামনে আসা অটোতে উঠে হাত নেড়ে চলে গেল। স্যাম কিছুক্ষণ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর একটা রিক্সা ধরে হোটেলে চলে এল।
সকালে দিল্লি শহরটা একটা অটো করে ঘুরে দেখলো। সারাদিন ঘুরে হোটেলে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। হোটেলে ঢুকতেই আবারও তার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। তার নাম্বারটা চেনা লাগলো। কি করবে ভেবে পেল না। শেষে কয়েকবার মিসড কল হয়ে যাওয়ার পর ফোনটা ধরলো। तुम एक फोन नहीं उठा सकती हो? कितने बार ट्राई किया? क्या कर रहे थे? আরে আমি হোটেলে এসেছি, বলো কখন আসছো? अरे ওই জন্যই তো तुम बीफ खाते हो? আরে না না, মা মেরে ফেলবে, অন্য কিছু নিয়ে এসো। ठीक है, चिकन शाही कबाब ले रही हूँ। होटल में 2 कप चाय का ऑर्डर दे देना। नंबर देख के घबरा गए थे, ये होटल का नंबर है। স্যাম ওকে বলে ফোনটা কেটে একটু হেসে টয়লেটে ঢুকে গেল। সে ফ্রেশ হয়ে সোফায় একটু বসার পরই ডোরবেলটা বাজলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে রুকসানা দরজা খুলে উড়মুড় করে ঢুকে একটা প্যাকেট টেবিলে রেখে সোফায় ধপ করে বসে শরীরটাকে এলিয়ে দিল। স্যাম সামনে রাখা 2টো প্লেটে কাবাব আর পুদিনার চাটনি ঢেলে একটা রুকসানার দিকে দিল। वेरी टायर्ड गो, थैंक यू। এই দোকানের কাবাব ইনশাআল্লাহ দারুণ, খেয়ে দেখো। স্যাম খেয়ে দেখলো সত্যিই সুন্দর। ওরা খাওয়া শেষ হবার একটু আগেই চা দিয়ে গেল হোটেল থেকে। স্যাম আগেই অর্ডার করে দিয়েছিল। কাবাব ও চা খেতে খেতে সে রুকসানার দিকে মুচকি মুচকি হাসছিল। রুকসানা অনেকক্ষণ সেটা খেয়াল করার পরে তাকে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, क्या हुआ? शुरू से तुम हंस रहे हो, सब खैरियत है ना? স্যাম চা শেষ করে রুকসানার একদম কাছে এসে তার মাথায় একটা হালকা করে চাঁটি মেরে বলল, ये दूसरा नंबर जो तुम्हारा पापा का है वो तुम्हारे पास कैसे आया? हाँ, রুকসানা একটু অবাক হয়ে গেল। তারপর মুখে হাত চাপা দিয়ে খুব হাসতে লাগলো। স্যাম এবার দুহাতে তার মুখটা ধরে তার মুখের কাছে টেনে নিয়ে এল। রুকসানার হাসি তখনও থামছিল না। স্যাম তার কপালে একটা মিষ্টি চুমু এঁকে দিল। এবার রুকসানা তাকে জড়িয়ে ধরল। স্যামেরও এতদিনের মনের বাসনা বাঁধ ভাঙা জলের স্রোতের মতো রুকসানার উপর যেন আছড়ে পড়ল। দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পরে রুকসানা স্যামের বুকে মাথা গুঁজে বলল, তুমি তুমি এইভাবেই আমাকে শক্ত করে চিরকাল আগলে রেখো। আমার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। স্যাম তার মাথায় আবারও চুম্বন করে বলল, ভয় কি, আমি তো আছি। রুকসানা অপলক দৃষ্টিতে স্যামের মুখের দিকে তাকিয়ে রইল। দুজনেই দুজনের অব্যক্ত কথাগুলো যেন তাদের একে অপরের চোখের ভাষায় পড়ে ফেলল। कितने दिन আর তোমাকে চিনি বলো, मगर মনে হয় যেন बहुत दिन से जानती हूँ। ऐसा क्यों लग रहा है? সম্পর্কে সময়ের থেকেও বেশি জরুরি হলো তার বন্ধন। যার বন্ধন যতটা দৃঢ় তার গভীরতাও বেশি। সেই জন্যই মনে হয় আমরা একে অপরের যেন বহুদিনের চেনা মানুষ। রুকসানা তার মুখটা ধরে বাইরে আকাশের চাঁদের দিকে দেখাল। চাঁদটা যেন আরো বড় ও সুন্দর দেখাচ্ছে। স্যাম হালকা করে রুকসানার গালে চুমু খেল। সে কিচ্ছু বলল না। तुम्हारा छुट्टी तो खत्म होने वाला है, तो फिर अकेलापन। স্যাম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটা ভেবো না, তাহলে দুর্বল হয়ে পড়বে। বরঞ্চ ভাবো আমাদের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হওয়া প্রয়োজন। কারণ আমাদের প্রিয় মানুষদের সামনে আমাদের এই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে হবে। সেটা খুব সহজ হবে না। রুকসানা মাথা নেড়ে চরম আবেশে তার মুখ স্যামের বুকের ভেতর গুঁজে দিল। হঠাৎই মোবাইলটা বেজে ওঠায় দুজনেই চমকে উঠল। রুকসানা মোবাইল দেখে आला, বলে উঠল, हाँ बोलो, कैसे हो? अब्बा कैसा है? तू कैसा है बेटा? सब खैरियत? हाँ अम्मी। दीदी कैसी है? और उसका बेटी मेरी गुड़िया रानी? सब अच्छी है। तू अभी हॉस्टल में है ना? हाँ हाँ अम्मी, कहाँ जाऊंगी, यहाँ हूँ तो। मगर साजिद तो तुझसे मिलने गया था, मिल नहीं पाया। वो बोलो तू ना कि कॉलेज से के वापस नहीं आई। क्या बात है बेटी? नहीं, यहाँ आकर আবার ডিনার করতে বাইরে বেরিয়েছি। হোস্টেলের খাবার একদম ভালো লাগে না। তোমার হাতের খাবার খুব মিস করি আম্মু।
এই জন্যই তো যেতে মানা করেছিলাম। তুই তো हम लोगों को छोड़ के যাবার জন্য বড় বেচैन ছিলি। नहीं अम्मी, पढ़ाई तो करते होगे ना, नहीं तो अच्छी शादी कैसे होगी? तुम्हारे दहेज ज्यादा देना पड़ेगा। बड़ी बेशरम है, बड़ी बेशरम है। নিজের শাদির কথা নিজেই বলছে। अरे सुन, साजिद को फोन कर लेना एक बार। ओके मेरी प्यारी अम्मू, टेंशन मत करना, बाय। বলে ফোনটা রাখতেই বুকে হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ये सजीद क्यों आया था? একবার এখানে হেল্প করেছে ঠিক আছে, এখন মাঝে মধ্যে এসে বলবে সব ঠিক হ্যাঁ না, এর জন্য তো দেখছি খুব মুশকিল হলো। রুকুর মোবাইলটা হঠাৎই বেজে উঠল। উফ, ধরবই না। এরকম করো না, একে চটালে সমস্যা বাড়বে। ঠান্ডা মাথায় বলো, বোঝাও তুমি ডিস্টার্ব ফিল করছো। রুকসানা চোখ বন্ধ করে রিং ব্যাক করতেই যাচ্ছিল, ফোনটা আবারও বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলিয়ে, क्या बात है? আমাকে কেন খুঁজছিলেন? नहीं, सब खैरियत है तो? এটাই জানার জন্য এসেছিলাম। अब ठीक है तो? কোনো কিছু चाहिए तो बंदा हाजिर है। শুক্রিয়া জনাব সাজিদ সাহেব, पर আমি পাকিস্তানের মেয়ে, তাই বেশি মেলামেশা পছন্দ করি না। আর কিছু হলেই আপনি ঘরে ফোন করে দেন, এটা তো ঠিক নয়। ওদের উমর হওয়া, পরেশান হবে, এটা আপনার ভাবা উচিত। কিছু সমস্যা হলে এখানকার দোস্ত লোক बड़ी हेल्पफुल है, उससे भी नहीं होगा तो आपको मैं बुलाऊंगी, उसके बगैर आपको आने का जरूरत ही नहीं है। ओके, समझे? अल्लाह हाफिज। এই বলে ফোনটা রেখে দিল। এটা তোমার ঠান্ডা মাথায় বলা? मेरा टोन तो मधुर था ना, अगर शर्म होगा तो फिर नहीं बोलेगा। এই বলে সে উঠে জামা কাপড় ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়ালো। তারপর হাত নেড়ে তাড়াতাড়ি চলে গেল। স্যামও তাকে বিদায় জানিয়ে জানালার ধারে গিয়ে বসল। তারপর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে গ্লাসে ঢেলে আস্তে আস্তে খেতে লাগলো। ব্যাপারটা তাকেও একটু চিন্তায় ফেলল। রুকসানার উপরে নজর তার পরিবার রাখবে, এটা নর্মাল, কিন্তু সাজিদ ছেলেটার অতিরিক্ত তার উপরে কনসার্ন হওয়াটাই বেশি চিন্তার। সে আবার মুসলিম পরিবারের কাছের লোক। চিন্তার ব্যাঘাত ঘটিয়ে তার মোবাইলটা হঠাৎই বেজে উঠল। হ্যালো রুকু, বলো পৌঁছে গেছো? আবার কি হলো? জানো, আমাকে সরি বলার জন্য দাঁড়িয়েছিল। আমারও খারাপ লেগেছিল ওকে খারাপ কথা বলার জন্য, তাই আমিও সরি বললাম। ও চলে গেল আর আমিও নিশ্চিন্ত মনে ভেতরে ঢুকে গেলাম। তারপরেই আম্মুর ফোন, আমি কেন দেরি করে হোস্টেলে ঢুকেছি। बहुत डांटा, वो बदमाश सब घर में बोल दिया। ज्यादा देर मत करना कल से। हमने साले को भी बहुत डांटा, मुंह मत दिखाना कभी। আরে এতে তো জটিলতা বেড়ে যাবে। अरे ना ना, सॉरी सॉरी बोल के हमको पचा रहा था। तुम चिंता मत करो यार, ये सब लड़के ना एक दिन हंस के बात करे देबो, लट्टू हो जाएगा। तुम डार्लिंग चिंता मत करना। गुड नाइट। ফোনটা কেটে দেওয়ার পর স্যামের সত্যিই চিন্তা হতে লাগলো। এত কষ্টে রুকসানার সঙ্গ পাচ্ছেও, যদি আবার ছাড়াছাড়ি হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়ল স্যাম। পরের দিন সকালে ফোনটা বাজতেই ঘুমটা ভেঙে গেল। কি রে বাবু, সিমলার কোনো ছবি পাঠাচ্ছিস না যে? এত বেলা হয়ে গেল আর বাড়ির মতো পড়ে পড়ে ঘুমোচ্ছিস ওখানেও? ঘুরতে যাসনি? মায়ের প্রশ্ন শুনে স্যামের ঘুমের ঘোর উড়ে গেল। না মানে হ্যাঁ, এখনো যাওয়া হয়নি। সে কি রে, তোর তো ছুটি শেষ হওয়ার সময় হয়ে এলো, কবে যাবি? তোর শরীর ভালো আছে তো? স্যাম খুব অপ্রস্তুতে পড়ে গেল। কি বলবে মাকে? সত্যি বললে তো এখনই কুরুক্ষেত্র হয়ে যাবে। না না, মানে আমার বন্ধুর দিদা হঠাৎই মারা গেছেন, সবাই মিলে আমরা সব কাজ সারলাম। ও বললো এবারে আশেপাশে ঘুরে নিতে। মনটা খারাপ তো, তাই অন্য জায়গাগুলোতে পরের বার যাবো ঠিক করলাম। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, কিন্তু তাহলে তোদের বেড়ানোটা হলো না। ঠিক আছে, পরের বার আমরা সবাই মিলে যাব, বুঝলি? বেড়াতে যাব যখন হলোই না, বাড়ি ফিরে আয়। না না, এখন তো নয়, ভারী ভেঙে পড়েছে। ওকে একবার যখন পেয়েছি আর সহজে মানে এই অবস্থায় ছাড়ি কি করে বলো? বাহ, ভারী খুশি হলাম রে। তোকে আমরা অপদার্থ ভাবতাম, আর যাই হোক তোর মনটা এত বড় ভাবতেই
তা তোর বাবা অফিস থেকে ফিরলেই বলবো। আজ সকালেই তোকে ও অকাল কুষ্মাণ্ড না যেন কি বলছিল। ঠিক আছে, তোর যেদিন টিকিট কাটা আছে সেই দিনই আসিস বাবা। বাহ, বন্ধুর জন্য তোর মনে এত ভালোবাসা। ঠিক আছে, আচ্ছা রাখছি রে। স্যাম ফোনটা রাখার পরে তার মনে দুরকম প্রতিক্রিয়া তৈরি হলো। মাকে মিথ্যা কথা বলার জন্য একবার গিল্টি ফিল হলো, কিন্তু আবার তাকে ওরা যেরকম ভাবে সেটা ভেবে মনে হলো ঠিকই করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, একটা চিন্তা তো রয়েই গেল তার। কিছুক্ষণ পর নিচে নেমে ব্রেকফাস্ট করার জন্য একটা ছোট রেস্তোরাঁয় বসেছিল স্যাম। ব্রেকফাস্ট করার সময় এসব ভাবতে ভাবতে আর কোনো কিছু ভালো লাগছিল না। এখন রুকসানাও কলেজে, তাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। বসে বসে কি করবে ভাবছিল, এমন সময় পাশের একটা টেবিলে একজন ফোনে আগ্রাসেন কা বাউলির যাওয়ার ডিরেকশন কাকে যেন দিচ্ছিল। শুনেই মনটা নেচে উঠল স্যামের। সে রাস্তায় বেরিয়ে একটা অটোকে বলাতে অটোওয়ালা বলল পুরো অটোটা বুক করতে হবে। স্যাম দেখল সিমলার জন্য বেশ কিছু টাকা এখনো তার পকেটে আছে, তাই একটু ভেবে রাজি হয়ে গেল। দিল্লির আগ্রাসেন কা বাউলির কথাটা কোথায় যেন সে শুনেছিল, তাই সে বেশ এক্সাইটেড ফিল করছিল। জায়গাটায় পৌঁছে তার বেশ ভালোই লাগলো। ভিতরে ঢুকে প্রচুর কাপলকে দেখল। রুকসানাকে মনে মনে বেশ মিস করছিল। সে জানতো একবার যদি সে বলে তাহলে রুকসানা তো কলেজ বাঙ্ক করেই চলে আসবে, কিন্তু সেটা একেবারেই চায় না স্যাম। প্রেম তাদের কারোরই যেন নিজস্ব স্বপ্নের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। যাই হোক, স্যাম চারপাশে দেখতে দেখতে নিচে নামতে লাগলো। গুগল খুলে জায়গাটা সম্পর্কে চট করে একটু জেনে নিল। অনেকগুলো সিঁড়ি, সে একদম শেষ পর্যন্ত নামল। জল এখন বিশেষ নেই, তবে একদম নিচে এসে তার কিরকম অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিচ থেকে উপরে তাকাতেই আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না। স্যাম তাড়াতাড়ি বেশ খানিকটা উপরে এসে বসল। চারপাশে দেখছিল। বেড়াতে আসার পক্ষে বেশ ভালোই। ভাবতে ভাবতেই স্যাম আবিষ্কার করলো যে তার বেশ ভালো রকম খিদে পেয়ে গেছে। সে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বাজে। সে তাড়াতাড়ি বাইরে আসতেই অটো চালক জানালো স্যামকে নাকি সে অনেকবার ফোন করেও পায়নি। স্যাম দেখলো সত্যি তার ফোনটা সাইলেন্ট করা ছিল। সে অটোওয়ালাকে সরি বলে কাছাকাছি কোনো রেস্তোরাঁতে নিয়ে যেতে বলল। রেস্তোরাঁয় খাওয়ার পরই অটোতে উঠে বসতেই ফোনটা বেজে উঠল। স্যাম তাকিয়ে দেখলো রুকসানা ফোন করছে। আরে কোথায় আছো? হোটেলে এসে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। স্যাম তাকে একটু ওয়েট করতে বলে অটো চালককে তাড়া দিয়ে তাড়াতাড়ি ফিরে এলো। ভেরি সরি রুকু, তোমাকে দাঁড়িয়ে থাকতে হলো। এসো, ভেতরে এসো। কি খাবে বলো? বহুত ভুক লেগেছে, কুছ ভি চলেগা মগর জলদি। স্যাম নিজে নিচে গিয়ে বলে এলো। আসার সময় 1.5 লিটারের ঠান্ডা একটা বোতল নিয়ে এলো। রুকসানা সেটা দেখে খুবই খুশি হলো। সেটা কয়েকটি ঢোক খেতে খেতে এই চাউমিন চলে এলো। তুম নেহি খাওগে? আরে আমি একটু আগেই খেয়ে এসেছি, খিদে এত পাইনি। রুকু নিমেষে সেটা শেষ করে সোফায় গায়ে লিয়ে বসলো। তারপর তার দিকে একটু মুচকি হেসে তাকালো। টি শার্টটা আস্তে করে খুলে প্যান্টের উপর দিয়ে ঝুলিয়ে দিল। সাজিদ কা খবর কি? মানে তোমার মা ফোন করেছিল? নেহি, মগর হামকো থোড়া ফলো করছে। আমি সেটা বুঝে অন্য রাস্তা দিয়ে এসেছি। সাবধানে এখানে এসো, যেন দেখতে না পায়। রুকু সোফা থেকে উঠে স্যামের পাশে বসলো। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, আমাদের প্যার মে কত সমস্যা বলো তো? কেন এরকম হবে? আমাদের একে অপরকে পছন্দ, আর আমরা শাদি করব। বাকিদের মতো আমরা কেন আমাদের জীবনটা কাটাবো? उसमें मैं खुश रह पाऊंगी? এটাই আমাদের দুর্ভাগ্য গো। আমাদের খুশি কেউ দেখে না। সব জায়গায় ধর্মকে সামনে রেখে সমাজ অত্যাচার করে। কিন্তু এবারে আমরা হার মানব না। মরে গেলে ভালোবাসার জন্য মরবো। রুকসানা আবেশে তাকে জোরে জড়িয়ে ধরল। চলো আমার ট্যাবে একটা ভালো সিনেমা দেখি, মনটা ভালো হয়ে যাবে। ওরা দুজনেই সিনেমা দেখতে দেখতে রাতে বিরিয়ানি খেল। তারপর রুকসানা হোস্টেলে ফিরে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্যাম ব্রেকফাস্ট সেরে আশেপাশে একটু বেরোতে যাচ্ছিল, এমন সময় হঠাৎই ফোনটা বেজে উঠল মায়ের। এরে, মায়ের ফোন। আবার কত মিথ্যে কথা বলতে হবে কি জানে। কিন্তু সে ফোনটা ধরতে গিয়ে চমকে উঠল।
রুকসানার অনেকগুলো মিসড কল। সে কোনো মতে মায়ের সঙ্গে কথা শেষ করে রুকসানাকে ফোন করলো, কিন্তু ফোনে ওকে পেল না স্যাম। ফোনটা আউট অফ রিচ বলছে। সে আবারও খুলে দেখলো 18টা মিসড কল। কি হলো রুকসানার? এত গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটলো যে রূপু আমাকে যোগাযোগ করার জন্য এতগুলো কল করছে? সে তো হোটেলে চলে আসতে পারতো, কেন এলো না? তাহলে তাহলে কি ওর কিছু হলো? হে ভগবান, তুই রক্ষা করো। স্যাম পাগলের মতো ছুটল রুকসানার কাছে। সামনে দাঁড়িয়ে থাকা একটা অটো ধরে সে সোজা চলে গেল তার হোস্টেলের দিকে। সেখানে পৌঁছে সে ঢুকতে গিয়েও ঢুকলো না। এখানে সে কোনোদিন আসেনি, যাওয়াটা কি ঠিক হবে? সাজিদ বলে ছেলেটা যদি জানতে পারে। না, এখন তার এসব ভাবার কোনো সময় নেই। রুকসানার খুব বিপদ, তার যা হবার হবে। স্যাম সিকিউরিটিকে বলল যে হোস্টেলের মিসের সঙ্গে তার দরকার আছে। সিকিউরিটি তাকে সেখানে বসিয়ে ভেতরে গেল। একটু পরেই হোস্টেলের মিস এলে স্যাম রুকসানার বন্ধু বলে পরিচয় দিয়ে জিজ্ঞাসা করল, মিস, রুকসানাকে একটু ডেকে দেওয়া যাবে? খুব দরকার আছে। কেন, আপনি জানেন না যে ওর মা হঠাৎই সিঁড়ি থেকে পড়ে গেছে? ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন, অপারেশন হবে। তাই আজ ভোরবেলায় ও বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। হ্যাঁ, ওর জিজু খুব পাওয়ারফুল লোক, সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। সঙ্গে সাজিদ বলে ছেলেটাও ছিল। এত মিষ্টি একটা মেয়ে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। ভেরি স্যাড ইনসিডেন্ট। স্যাম বেশি কিছু বলতে পারল না। মিসকে ধন্যবাদ জানিয়ে আবার হোটেলে ফিরে এল। হোটেলে ঢুকতেই তাকে ম্যানেজার বললেন, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে গতকাল দুপুরে আপনাকে একজন খুঁজতে এসেছিলেন, একটু ওয়েট করে তারপর চলে গেলেন। কিরকম দেখতে? বেশ লম্বা, হ্যান্ডসাম, বয়স প্রায় আপনাদের মতোই হবে। কিরকম দেখতে? কোনো নাম্বার দিয়েছেন বা কোনো ঠিকানা? নো স্যার, আমরা বলেছিলাম, বাট উনি বললেন যে পরে দেখা করে নেবেন। উনি চেয়েছিলেন বলে স্যার আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়েছি। ওকে। উপরে নিজের রুমে এসে সোফায় গায়ে এলিয়ে দিল। ফোনে 1 কাপ কফি অর্ডার করে দিল। তারপর আবারও রুকসানাকে কয়েকবার ফোনে ট্রাই করল। রুকসানাকে ফোনে না পাওয়ায় ভয়েস মেসেজ করে দিল, রুকু, ভেরি সরি, আমি তোমার ফোনটা ধরতে পারিনি, কারণ ওটা সাইলেন্ট করা ছিল। হস্টেলে গিয়ে তোমার মায়ের নিউজটা পেয়ে খুব খারাপ লাগলো, তবে তার থেকেও খারাপ লাগলো বিপদের সময় তোমার পাশে না থাকতে পেরে। অনেকবার ট্রাই করেও তোমাকে ফোনে পাইনি। সময় ও সুযোগ পেলে যোগাযোগ করো, তোমাকে ছাড়া সবকিছু শূন্য মনে হচ্ছে। ডোরবেলটা বাজতেই স্যাম উঠে দরজা খুলল। একজন রুম বয় এসে কফি দিয়ে গেল। কফির কাপে চুমুক দিতে দিতে সে ভাবতে লাগলো কলকাতায় ফিরে যাবে, কারণ একে তার ছুটি শেষ হয়ে আসছে, 2 রুকসানার ফিরতে কম করে 15 দিন তো লাগবেই। তাই এখানে একা একা বসে হোটেলের বিল বাড়ানোর কোনো মানেই হয় না। সে রেলের ওয়েবসাইটে ঢুকে টিকিট পাওয়া যায় কিনা সার্চ করতে শুরু করলো। অস্বাভাবিকভাবেই 2nd ক্লাসের একটা টিকিট পেয়ে গেল। টিকিটটা কেটে নিয়ে তাড়াতাড়ি ব্যাগ গোছাতে শুরু করল। ম্যানেজারকে আজকেই চেক আউট করছে বলে ওপরে এসে তৈরি হয়ে নিল। লাঞ্চ করে লোকাল মার্কেট থেকে বাবা মা ও নিজের জন্য কিছু মার্কেটিং করবে বলে বেরোলো। একটা সাজের দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রুকসানার কথা খুব মনে পড়ছিল। ভালো করে ওর সঙ্গে ঘোরাও হলো না। সে রুকসানার জন্য একটা মাস্কারা ও লিপস্টিক কিনল। রুকসানার এই দুটো জায়গা তার সবচেয়ে প্রিয়। সেটা রুকুর হাতে দিলে তার মুখের এক্সপ্রেশনটা কল্পনা করে নিজের মনেই একবার হেসে নিল স্যাম। মনের ভেতরে একটা বড় শূন্যতা তাকে বড্ড যন্ত্রণা দিচ্ছিল। তার আম্মু এখন কেমন আছে সেটা জানারও কোনো উপায় নেই। হাত ঘড়িতে সময় দেখে তাড়াতাড়ি হোটেলে ফিরে এলো। সেখান থেকে মাল নিয়ে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেল। ট্রেনের সময় হয়ে যাচ্ছিল। ট্রেনে বসে আরো একবার রুকসানাকে ট্রাই করল। না, আউট অফ নেটওয়ার্ক। এতক্ষণে তো বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। প্লেন থেকে নামলেই তো ফ্লাইট মোড অফ করা যায়। যে হলো, মনে হয় খুব টেনশনে আছে। স্যাম ট্রেনের হকারের কাছ থেকে চা আর কেক কিনে খেল। তারপর চোখ বন্ধ করে বাড়ি ফেরার অপেক্ষা। আর অপেক্ষা তার একমাত্র ভালোবাসা রুকসানার একটা ফোন। ট্রেন থেকে নেমে সে কলকাতায় যখন তার বাড়ির সামনে এলো তখন সন্ধ্যা 7টা। বেল বাজানোর একটু পরেই দরজা খুলল তার বাবা। তিনি তাকে দেখে অবাক হলেও হেসে বললেন, কি
কি রে, ফিরে এলি? আয় আয়, ভেতরে আয়। আমি তোর মাকে বলছিলামই যে যখন যাওয়াই হলো না, ফিরে আসাই ভালো। স্যামের মাও তাকে দেখে খুব খুশি। সে ব্যাগপত্র রেখে টয়লেটে ঢুকে ফ্রেশ হয়ে নিল। তারপর রাতের খাবার খেয়ে আজ একটু আগেই শুয়ে পড়ল। এতটা জার্নি করার ফলে শরীরটা ক্লান্ত ছিল, তাই সহজেই ঘুমিয়ে পড়ল। সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠল। কেউ আর ডাকেনি তাকে। ব্রেকফাস্ট করে সায়েন্স ম্যাগাজিনগুলো ঘাঁটছিল। হঠাৎই ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। সে প্রথমে ধরল না, কিন্তু বার দুয়েক ফোনটা আসার পর সে বিরক্ত হয়ে ফোনটা ধরল। অমনি ওপাশ থেকে একজন খুব বিশ্রীভাবে বলল, তোর মাসুকা উড়ে গেছে, তুই কোনোদিনও ওকে আর পাবি না। ওর সঙ্গে খুব রেজ এক আদমির শাদি হবে, তুই খালি দেখতে রয়ে যাবি, বুঝেছিস? বেশি টাং হারাবি না, তাহলে ওটা আর থাকবে না, বুঝেছিস? শোন, তুই সাজিদ চুহা বলছিস তো? তোর কলিজার জোর থাকলে আমার সামনে এসে কথা বলবি। আর রুকসানা আমার ছিল, আছে আর আমারই থাকবে, বুঝেছিস? রুকসানা তোর? হ্যাঁ, তো লাহোরে, তুই লাহোর যাবি? হ্যাঁ, বটি বটি করে কাবাব করে খাবে। যা সালে দি, তোর কলিজায় কতটা দাম আছে? হ্যাঁ, তোকে আমাদের বিয়ের অ্যাডভান্স দাওয়াতের জন্য ইনভাইট করলাম। ডেটটা ফিক্সড হলে জানিয়ে দেব। কোথায় শাদি করবি সালে? জাহান্নামে? আমরা তো এখানেই করব, কিন্তু তারপর তোকে জাহান্নামে পাঠাবো, বুঝেছিস? সালা ইবলিসের বাচ্চা, মরার ইচ্ছে হয়েছে না? ফোনটা কেটে গেল। স্যাম রাগে থরথর করে কাঁপছিল। হাত থেকে ফোনটা বিছানায় রেখে 3-4টে ঘুষি বিছানায় মেরে দিল। তার সারা শরীরের রক্ত যেন পড়ছিল। সে উত্তেজিত হয়ে পেছন ফিরতেই চমকে উঠল। দেখল পেছনে বাবা মা উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সে একটু অপ্রস্তুত হয়ে তাকিয়ে মাথা নামিয়ে নিল। আমরা যা শুনলাম সেগুলো কি সত্যি? আমাদের নিজেদের কানকেই তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে বাবু, কি সব লাহোর, মানে সেটা তো পাকিস্তান, পাকিস্তানি মেয়ে নাকি? সেরকমই যেন শুনলাম মনে হলো। কি হয়েছে বলতো পুরোটা? কিচ্ছু কিন্তু লুকোবি না। স্যাম রুকসানার পুরো ব্যাপারটা পড়ল। শেষে সাজিদের হুমকির বিষয় বলতে বলতে একটু বিমর্ষ হয়ে পড়ল স্যাম। হ্যাঁ রে, তুই আর মেয়ে পেলি না, শেষে নাকি পাকিস্তানি মেয়ে। তোর ভয় করলো না? ওরা কি সাংঘাতিক হয় তুই জানিস? ওদের লোকজন চারিপাশে ছড়িয়ে আছে। আমরা সাধারণ মধ্যবিত্ত এক পরিবার, আমাদের কি আছে বলতো? দেখ, এই ব্যাপারে কিন্তু আমিও তোর মার সঙ্গে একমত। দেখ, তুই আমাদের একমাত্র সন্তান। তোর কিছু হলে আমাদের এই বয়সে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আর এটা সম্পূর্ণ অন্য দেশের ম্যাটার। বাংলাদেশ হলেও একটা কথা ছিল, পাকিস্তান অসম্ভব। বাবু, তুই আবেগে না ভেসে একটু প্র্যাকটিক্যাল হ। ওরা কিন্তু খুব উগ্র হয়, দেখিস না কত জঙ্গি আছে। ওরা তোর সাথে বিয়ে হতেই দেবে না। তাও আমরা মুসলমান হলে একটা কথা ছিল, কিন্তু হিন্দুদের সঙ্গে তো কদাপি নয়। স্যাম বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পক্ষে রুকসানাকে ভোলা অসম্ভব। আমি ওকে ছাড়া বাঁচবো না। ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে দিলেন। এখন মনে কষ্ট হচ্ছে, কিন্তু জীবনটা অনেক বড়। আস্তে আস্তে দেখবি সবকিছুই সহ্য হয়ে যাবে। ওর মা মাথায় হাত দিয়ে বসেছিলেন। বাবা তাকে ভালোবেসে বোঝাচ্ছিলেন। স্যাম মুখে কিছু না বলে চুপ করে ওদের কথা শুনছিল। দুপুরে খাওয়ার পরে ফার্দার কি করা যায় ব্যাপারে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার খেয়ালই নেই। একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। সে দেখল বিকেল হয়ে গেছে। আরে, সলিল কাকার গলাটা। সলিল কাকা হঠাৎ? ও তার মানে মা ফোন করে ডেকেছে। সলিল কাকা একজন বিডিও, কিন্তু তার চেনাশোনার পরিধি যতটা হওয়া উচিত তার চেয়েও অনেক বেশি। স্যাম বুঝতেই পারল তার আগমনের কারণ। একগাদা জ্ঞান শুনতে হবে ভেবেই সে বাড়ি থেকে বেরোবার জন্য জামা পরছিল। আর ঠিক সেই সময় মা সলিল কাকাকে নিয়ে ঘরে ঢুকল।
তুই কোথায় বেরোচ্ছিস? এখন বেরোতে হবে না, একা একা তো নয়ই। এই সময় একটু দেরি করে বেরোস কেমন? এই আমি এতদিন পরে এলাম, একটু গল্প টল্প করি। তোর ফাইনাল ইয়ার তো, তাই সেমিস্টারটা কেমন হলো রে? ভালো। শোন, বুঝতেই তো পারছিস যে আমি কেন এসেছি। ব্যাপারটা কিন্তু সিরিয়াস। দেখ, অঘটন কিছু হলে আমার পক্ষেও কিন্তু কিছু করা প্রায় অসম্ভব। কিছু একটা করো কাকা, আমি একবার সামনাসামনি ওর মা বাবার সাথে কথা বলতে চাই। তোমার তো অনেক চেনাশোনা, আমার একটা ভিসা করে দাও প্লিজ। দেখ, এটা কিন্তু পাকিস্তান, অন্য জায়গা বল, আমি তোকে তুরন্ত 1 সপ্তাহের মধ্যে করে দিচ্ছি। তুই তো জানিস রমু, মানে আমার মেয়ের ভিসা আমি কত তাড়াতাড়ি করে দিয়েছিলাম। দেখ, আমি করে দিলেও ও দেশে আমি তোকে কিভাবে প্রোটেক্ট করব? ওরা সত্যি যদি কিছু একটা করে দেয়। দেখো, রুকসানার সঙ্গে আমি এতদিন মিশে দেখেছি মুসলমান কতটা ভালো হয়, কত উদার চিন্তার হয়। ও একদমই অর্থোডক্স নয়। আমি বিশ্বাস করি যে সবাই জেহাদি নয়, ওদের মধ্যেও সুস্থ চিন্তাভাবনার লোকজন আছেন। তাই আমি আমার পুরো চেষ্টা না করে থামবো না। ওকে, তুই যখন শুনবি না, আমাকে একটু সময় দে, বুঝলি? আমি একটু কথা বলে দেখি। যতদূর জানি, ইন্ডিয়ায় লাস্ট অ্যাটাক হওয়ার পর এখানকার কাউকে ওদিকে যাওয়ার ভিসা দিচ্ছে না। তবু দেখি কি করা যায়। কিন্তু হ্যাঁ, আমি কিছু না বলা পর্যন্ত কোনো কিছু পাগলামো করবি না, মনে থাকে যেন। আমি কয়েকদিনের ছুটিতে আছি, দেখছি কি করা যায়। তারপর 2-1টা কথা বলে চলে গেলেন সলিল কাকা। মা বাবা খাবার সময় তাদের সাবধানবাণী শুনিয়ে গেলেন। স্যাম কোনো উত্তর না দিয়ে চুপ করে খেয়ে উঠে পড়ল। নিজের ঘরে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ার ভান করে শুয়ে রইল। স্যামের মন চঞ্চল হয়ে উঠছে। সে বুঝতে পারছে রুকসানাকে ট্র্যাপ করেছে ওরা। ওর মা সুস্থই আছেন, আর এখন নিশ্চয়ই ওর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। তার প্রেম জেনুইন, তাই রুকসানা সহজে হার মানার মেয়ে নয়, আর সেটাই তার বড় চিন্তা। অন্য কোনো মেয়ে হলে হয়তো এরকম সময় নরম হয়ে বাড়ির কথাই মেনে নিত, কিন্তু রুকসানা তা করবে না। ঈশ্বর, তুমি ওকে রক্ষা করো, আর আমাকেও আলোর পথ দেখাও। ভাবতে ভাবতে চোখটা কখন বুজে এসেছিল। এমন সময় ফোনটা বাজতেই সে ধরপর করে উঠে মোবাইলটা দেখল। না, রুকসানা নয়, আননোন নাম্বার। সে ফোনটা না ধরে রেখে দিল। আবারও ফোনটা বাজতেই সে ধরবে না মনে করেও ধরল। যদি রুকু অন্য নাম্বার থেকে যোগাযোগ করার চেষ্টা করে। হ্যালো, কে কে বলছেন? হ্যালো দাদা বাবু, আমি সালমা। কিছু মনে করবা না, আমি সকালে তোমার বাড়ি গিয়া কাজের সময় সব শুনছি। তোমার ভালোবাসায় ওদের দিয়া খুব একটা কাম হব না, বুঝেছো? তুমি আর কি করবে দিদি? সলিল কাকা যদি কিছু করতে পারে। শুনো দাদা বাবু, আমার মরদ এমনি অকর্মার ঢেকি হলেও অনেক লোকের সাথে মোদের পরিচয় আসে। আমরা মুসলমানদের মধ্যে অনেক একতা আছে। আমি একজনকে জানি যে তোমাকে ওই কি যেন কয়, ওই ভিসা, ওটা ছাড়াও তোমাকে লাহোরে নিয়ে যেতে পারবে। কি বলছো? সে নির্ভরযোগ্য তো? জীবন মরণ সমস্যা কিন্তু। তুমি একদিন তোমার রক্ত দিয়া আমাকে মেয়েকে বাঁচাইছিলে, আর আমি তোমার বিপদের কথা ভাববো না? তবে ওরা পয়সা ছাড়া কিন্তু কোনো কাম করে না। আমি নিজে কিছু করলে তোমার কাছ থেকে পয়সা নিতেম না। তুমি ওদের সঙ্গে আমার কথা বলিয়ে দাও, ওদের বিশ্বাস করা যাবে তো? আল্লাহ কসম, ওরা যাই করুক আমার লোকের সঙ্গে বেইমানি করবে না। কারণ ওদের লিডার যে, তাকে একবার আমি জানে বাঁচাইছিলাম। এই লাইনে কেউ কখনো গদ্দারি করে না, কারণ ওরা জানে গদ্দারির অর্থ মত। ওসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আমি তোমার নাম্বারটা ওদের দিয়ে রাখছি, ওরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। এই কথাটুকু বলেই সালমাদি ফোনটা কেটে দিল। স্যামের এখন অনেক টাকা দরকার। তার চিন্তা হলো কি করে এত টাকা জোগাড় করবে। বাবা সাধারণ চাকুরিজীবী, তাকে কি মুখে বলবে? সুতরাং
উপায় তাকে নিজে থেকেই বার করতে হবে। সে গভীর রাতে চুপ করে চিন্তা করতে লাগলো কি যে করবে। হঠাৎই তার মনে পড়লো, আরে তার তো অনেক গিফট আইটেম আছে। স্যাম তার নিজের গলার মোটা হার আর দাদুর দেওয়া 3টে বেশ বড় সোনার আংটি ড্রয়ার থেকে বের করে দেখল। এখন সোনার যা দাম তাতে লাখ 3 তো হবে। ব্যাংকের পাসবইতে তার নামে লাখখানেক টাকাও রয়েছে। একজন সাধারণ ব্যাচেলারের কাছে এটা অনেক টাকা, কিন্তু এরা আবার কত টাকা চাইবে কে জানে। তবে একবার যদি ও দেশেও যেতে পারে, সে রুকসানাকে নিয়েই ফিরবে। তার একটা বড় এমএনসিতে চাকরি হয়েই গেছে, খালি একটা সেমিস্টার পাশ করা বাকি। সে ভেবেছিল এরপর এমটেক করবে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আগে চাকরিটা করতেই হবে। নইলে রুকুর বাবাও ছবি বিশ্বাসের স্টাইলে বলবেন, আমার মেয়েকে খাওয়াবে কি, হায়ার স্টাডিজ আগে কমপ্লিট করে এসো। মনের খেয়ালে এসব হাবিজাবি ভাবছিল স্যাম। ঠিক এমন সময় একটা ফোনের শব্দে চিন্তার ব্যাঘাত ঘটল। সে দেখল আবার একটা আননোন নাম্বার। তার ঘোর কেটে গেল। তার ভয় হলো যদি রুকসানার বাড়ির লোক ধরে তাকে আবারও আজে বাজে কথা বলে। এত চাপ আর ভালো লাগছে না। কিন্তু রুকসানা অন্য নাম্বারেও তো ফোন করতে পারে, কি যে করবে। সে একটু ভয় ভয়ে ফোনটা ধরল। नमस्ते साहब, मैं जमाल। सलमा मौसी हमारे बोलो आप पाकिस्तान जाना चाहते हैं। হ্যাঁ ভাই, আমার লাভার রুকসানাকে ওরা লাহোরে নিয়ে গেছে। ওখানেই মনে হয় আটকে রেখেছে। আমি ওদের কাছে যাব, পায়ে পড়ব, কিন্তু ওকে নিয়ে তবেই আসবো। জান কুরবান। ठीक है, आपका जुनून हमको अच्छा लगा, मगर उन लोग सुनबे कि ना ता हमें जानी ना। मेरा काम আছে आपको सही सलामत उखाने पहुंचाना, बाकी आपका किस्मत। কবে নিয়ে যাবেন তাহলে? সঙ্গে কি কি নেব? क्या साहब, ये मजाक है क्या? पहले 2.5 लाख रुपए हमको दीजिएगा, उसके बाद थोड़ा टाइम दीजिएगा। দেখো আমার কাছে ক্যাশ নেই, আমি তোমাকে গোল্ড দেব। কিভাবে কখন দেবো বলো? यही तो मुश्किल है फैले। वो पहले जचना पड़ेगा कितना रुपए होता है, उसके बाद आपका काम होगा। देर हो जाएगा। ওকে ওকে, আমি ওগুলো বিক্রি করে তোমাকে টাকা দেবো। কবে বলো? कल ही हो सकता है, आपको सही दुकान नहीं मिलेगा। अब कल बड़ा बाजार 10:30 बजे आ जाइए, मेरा आदमी रहेगा। इस नंबर से वो फोन करेगा, आप बेफिक्र होकर उसके साथ चले जाइएगा। आप रुखसाना डिटेल्स हमारे यही नंबर व्हाट्सएप करो। और एक बात, कोई दोस्त को अनबेन ना बा, हमार कोनो कॉल রেকর্ড করবেন না। যদিও ওসব করে কোনো লাভ হবে না। খুদা হাফিজ। স্যাম কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। সে কিছুটা নিশ্চিন্ত হলো। বুকের ভেতরে একটু ভয়ও করছিল, কিন্তু রুকসানাকে পাবার জন্য তার এটুকু তো করতেই হতো। সে সেই হার ও আংটিগুলো এক জায়গায় করে ব্যাগে পুরে নিল। তারপর তার রুকস্যাকটা ভেতর থেকে বের করলো। ওটা থেকে এখনো প্রায় কিছুই বের করা হয়নি। সেটা সে ক্যাবিনেটে লুকিয়ে রাখলো, যাতে মায়ের নজরে না পড়ে। সকালে ঘর ঝাড় দেওয়ার আওয়াজে স্যামের ঘুম ভেঙে গেল। অন্যদিনের মতো আজও সে ঘুমের ঘরে চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু সালমাদি তার আগেই বলল, কাল ফোন করছিল? স্যাম মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে বলল, তুমি চিন্তা করোনি, ওরা ভালো ছেলে। তুমি বিশ্বাস করে ওদের সঙ্গে যাও, ওরা ঠিক নিয়ে যাবে। কিন্তু দুশ্চিন্তায় মাসিমার কি হবে সেটাই চিন্তা। স্যামও একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকে কাল রাতের সবকিছু বলল। ঠিকই করছে, তোমারে অন্য দোকানে ঠকিয়ে দিত। ওকে হাতে টাকা দিয়া যা বাঁচবো বাড়ি নিয়ে আসবে। স্যামের চিন্তিত মুখ দেখে সে আবার বলল, বললাম তো চিন্তা নাই। তারপর সে তার নিজের কাজে লেগে পড়ে। দেরি হচ্ছে দেখে তার মা ঘরে ঢুকে সালমাকে তাড়া দিলেন। স্যামকেও তাড়াতাড়ি ওঠার জন্য বললেন। স্যাম ব্রেকফাস্ট করে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বাস ধরে সোনাপট্টির কাছে পৌঁছে গেল। এই নম্বরে ফোন করতেই একটা ছেলে এগিয়ে এসে তাকে পরিচয় দিল। তারপর সে তার সঙ্গে একটা দোকানে ঢুকে কাজ সেরে বাইরে বেরিয়ে এলো। তাকে দিয়েও স্যামের হাতে আরো ৭৫,০০০ টাকা রইল। স্যামকে সে একটা নাম্বারে ফোন করে জামালকে ধরিয়ে দিল। ঠিক আছে স্যার, এবারে আমাদের দায়িত্ব। আপনি সব সময় একদম রেডি থাকবেন। আমরা আপনাকে সময় মতো তুলে নিব আর ঠিক জায়গায় পৌঁছে ভি দিব।
ফোনটা কেটে গেল। স্যাম তাড়াতাড়ি বাড়ি ফিরে এল। পরের দিন গভীর রাতে স্যামের ফোনটা হঠাৎই বেজে উঠল। স্যাম আওয়াজটা শুনলেও ঘুমের আড়ষ্টতার জন্য ফোনটা ধরতে পারল। 2 বার বেজে বন্ধ হয়ে গেল। শেষে বহু কষ্টে সে ফোনটা খুলে দেখলো আননোন নাম্বার। সে কি করবে ভাবছে এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। ফোনটা ধরতেই দেখলো জামালের গলা। আরে কি স্যার, ঘুমোচ্ছিলেন নাকি? নেন, আপনার পাকিস্তান যাবার সব বন্দোবস্ত হয়ে গেছে। কবে যাব? আর রুকসানা কোথায় আছে জানো? লাহোরের কাছে গিয়ে। আপনাকে আজকে এক্ষুনি যেতে হবে। আমার লোক নিচে দাঁড়িয়ে আছে, নেমে আসুন। এখন কি যাওয়া সম্ভব নাকি? এখন যাব কি করে? বাড়িতে সব ঘুমোচ্ছে, আমি তো তৈরি হইনি। শুনেন, এটা কোনো মজাক হচ্ছে না। আপনি কি সবাইকে জানিয়ে তবে যাবেন নাকি? আমাদের সঙ্গে কাজে আমাদের কথা শুনে চলতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আপনি এখনই নিচে নেমে না এলে ডিল ক্যান্সেল। স্যাম তরাক করে উঠে বসে ঢোক গিলে বলল, না 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 দাদা, আমি যাচ্ছি, কিন্তু এত রাতে মা বাবাকে ডাকবো কি করে? একটা কাগজে লিখে নিজের ঘরে বিছানায় ভারী কিছু চাপা দিয়ে রেখে সাবধানে চলে আসুন। কেউ যেন জানতে না পারে। ওই 1.5 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে। স্যাম কোনোভাবে তার কথা মতো কাজ করে নিচে নেমেই দেখলো একটা কালো স্করপিও তার জন্য অপেক্ষা করছে। গাড়িতে উঠতেই তার মুখে একটা ছেলে মাস্ক পরিয়ে দিল। বাকি সবাই মুখে মাস্ক পরে বসেছিল। স্যামদের গাড়ি এয়ারপোর্টের দিকে চলতে লাগলো। মনে অজানা আশঙ্কা আর চোখে অপার প্রেম। সেই প্রেমের টানেই আজ এই ভোর রাতে স্যামের গ্রেট এস্কেপ। প্লেন টেক অফ করার একটু পরে সে একটু চোখটা বন্ধ করল। অনেকক্ষণের জার্নি। চোখে রুকসানার মুখটা বারবার ভেসে উঠছে। রুকসানা, তুমি যেখানেই থাকো, তোমাকে আমি ঠিকই খুঁজে বার করব। আসছি রুকু, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসছি। ওদিকে লাহোরে রুকসানার বাবার অন্য এক বাড়িতে। अब्बू, आपके लिए प्यार का कोई मतलब ही नहीं है, मजहब ही सब कुछ है। सुनिए, मेरा ये जिस्म जान सब कुछ मैं उसको दे चुकी हूँ, तो मैं शादी दूसरे से कैसे करूं? আব্বু রুকসানাকে পরপর চড় মারতে লাগলেন। রুকসানার আম্মি বাঁচাতে গেলে তিনি তাকে এক ধাক্কায় সরিয়ে দিলেন। सुन, तू उसी के साथ शादी करेगी जिससे हम बोलेंगे, नहीं तो मैं तेरे लिए कब्र खोद के रखा हूं। अपने इन्हीं हाथों से तुझे जिंदा गाड़ दूंगा। वैसे भी तू जब घर से भागी थी तो मेरे लिए मर गई थी। मरे हुए को मारना और तुझ जैसे एहसान फरामोश को मारना तो फक्र की बात है। তারপর রুকসানার মাকে বললেন, ठीक तरह से समझा दो अपनी बेटी को, नहीं तो পুরোটা শেষ করার আগেই তিনি চলে গেলেন। রুকসানার ফর্সা সারা গালে কাল ছিটে পড়ে গিয়েছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। তার আম্মি তাকে জড়িয়ে ধরে অনেক বোঝালেন, কিন্তু রুকসানা তার সিদ্ধান্তে অনড়। सुन रुको, तूने तो भाग कर देख लिया ना क्या हुआ? पकड़ी गई। तू वहां नहीं जा पाएगी और वो यहां नहीं आ सकता। फिर तेरा क्या होगा? उससे जो अब्बू कह रहे हैं तुम वही करो। ऐसा तू बोल रही है? तेरे प्यार के लिए मैंने क्या नहीं किया और तू ये बोल रही है? देख, वो मेरे मजहब का था। हाँ, हम लोग विजिट राइवल्स हुआ करते थे और इससे भी पहले जो भी मामलात हुए थे वो सभी ठीक हो गए थे, लेकिन तेरी तो पूरे किस्से ही गलत है। क्यों? वो इंसान नहीं है, सिर्फ हिंदू है इसीलिए तो खुद को पढ़ी लिखी बोलती है। बेकार है। तो मोहब्बत में अंधी हो गई है रुको। पहले तो वो एक हिंदुस्तानी, उसके ऊपर हिंदू भी। यहाँ कोई नहीं मानेगा। मैं भी अब्बू की ही बेटी हूँ, वो नहीं मानेगा तो फिर मैं भी। তার আম্মি তার মুখ চেপে ধরল, তারপর তার দিদি বোনকে জড়িয়ে ধরল।
मैं तेरी तकलीफ समझ रही हूँ हुकू, लेकिन यहाँ कोई नहीं मानेगा। प्यार पागल होता है, उसमें दिमाग काम नहीं करता। वो मेरा नस नस में बैठ गया, मेरा रूह बनकर शरीर में दौड़ता है। রুকসানার মাও দিদি তাকে জড়িয়ে ধরে আবারও বোঝাতে লাগলো। এদিকে তখন জয়সলমীর এয়ারপোর্টে দুজন গাড়ি নিয়ে ওয়েট করছিল। ওরা তাকে নিয়ে বর্ডারের দিকে এগিয়ে একটা গ্রামে নিয়ে গেল। সেখান থেকে একটা গ্রাম্য বাড়িতে ঢুকল। তাকে সেখানে দাড়িগোপ পরিয়ে স্যামের হাতে নতুন একটা পাসপোর্ট দিয়ে দিল। তাতে তার নাম হলো মনসুর আলী। স্যাম অবাক হয়ে তাকাতেই একজন বলল, आज से आपका नया नाम, इस गांव का नाम टेनॉट। रात तक आपको यहाँ रहना पड़ेगा। यहाँ से 20 किलोमीटर दूर पाकिस्तान। हमको बॉर्डर में सब फिटिंग है। आधा घंटार जुन्नी बॉर्डर का जितना प्रोटेक्शन है तो वो दिखेर बंद हो जाएगा, और इसी बीच में हम आपको उस तरफ का हमारे एजेंट के हाथ ट्रांसफर कर देंगे। उसके बाद सब आपके ऊपर। স্যাম মাথা নাড়ল। একজন এসে ওদের খাবার দিয়ে গেল। ওরা সবাই খাবার খেয়ে শুয়ে পড়ল। তখন রাত কতটা কে জানে। স্যামকে ধাক্কা মেরে একজন তুলে দিয়ে বলল, চলো যেতে হবে, কুইক। স্যাম প্রথমে ঘুমের ঘরে কিছুই বুঝতে পারল না। তারপর খেয়াল পড়তেই তড়িঘড়ি তৈরি হয়ে গাড়িতে উঠল। স্যামের বুকটা ধুকপুক করছিল। চারপাশ একেবারে নিস্তব্ধ। মাঝে মধ্যে খালি কুকুর ডাকছে। তার মধ্যে দিয়ে গাড়িটা তীব্র বেগে বর্ডারের দিকে চলছিল। একটা সময়ের পর গাড়ির লাইটটা ওরা বন্ধ করে দিল। বুকের মধ্যে তখন এক চোরা ভয়ের স্রোত আর ভালোবাসার দ্বন্দ্ব। বর্ডারের সামনে এসে গাড়ি থামল। কিছুক্ষণ সব চুপচাপ। ওপরে একটা গাড়ির আলো দুবার জ্বলে বন্ধ হয়ে গেল। এও গাড়ির দুবার লাইটটা জেলে বন্ধ করে দিল। তারপর স্যামকে ইশারায় গাড়ি থেকে নামতে বলল। আমি একা যাব, যদি কিছু হয়। আচ্ছা তোমরাও চলো না। চিন্তা করবেন না, আজ মিলিটারির প্রায় সবাই টেনট মাতার মন্দিরে পুজোয় ব্যস্ত। এখানে আপনাকে একাই যেতে হবে, বেশি সময় নেই, যান। কিন্তু ওপারে গিয়ে ধরলে কি বলবো? ওপারে আমাদের লোক আছে, ওরা আপনাকে আশপাশ লোকালিটিতে পৌঁছে দেবে। গো কুইক, জলদি যাইয়ে, সময় বিলকুল নেই है। স্যাম ব্যাগ কাঁধে নিয়ে কিছুটা হেঁটে কিছুটা দৌড়ে বর্ডারের কাছে পৌঁছল। বুকের ভেতরটা ধুকপুক করছিল। কাঁটাতারের মাঝখানে একটু ফাঁকা ছিল। যদি কারেন্ট থাকে তাহলে কি হবে? সে ভয় ভয় সেটা পার করে দৌড় দিল। চারপাশে তাকিয়ে কোনো পক্ষেরই কোনো সেনাকে সে দেখতে পেল না। টেনশনে দরদর করে ঘামছিল। তার মধ্যে বর্ডার ক্রস করে ওপারে পৌঁছতেই সে একজন লম্বা চেহারার লোককে দেখতে পেল। সে তাকে নিয়ে গাড়ির মধ্যে বসালো। স্যামের এইটুকু পেরোতেই টেনশন ও ভয়তে ঘেমে নিয়ে শরীরটা আনচান করতে লাগলো। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না সে এখন তার দেশের নয়, পাকিস্তানের মাটিতে। লোকটা তাকে একটা ছোট বোতলে কি একটা লিকুইড খেতে দিল। স্যামের সেটা খেয়ে বেশ ভালো লাগলো। সে এক নিমেষে সেটা শেষ করে দিল। সেটা খেয়ে ভয়ে ভয়ে চারপাশে তাকিয়ে নিল। মানিব্যাগ খুলে রুকসানার ছবিটা একবার দেখে নিল। চিন্তা নেই রুকু, আমি এসে গেছি। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি তীব্র বেগে চলতে লাগলো। হঠাৎই তার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। গাড়ির হাওয়ায় তার চোখটা লেগে গেল। ওদিকে কলকাতায় হায় রে, ছেলেটা কোথায় চলে গেল কে জানে। এখন কি করব? ওই সর্বনাশী মেয়েটার জন্য বেঘরে প্রাণটা না হারায়। আহা, তুমি চিন্তা করছো কেন এত? শরীর তো বলেইছে ওর সেই মামা যিনি সিআইডিতে আছেন তার মাধ্যমে দেখবেন। একটু ধৈর্য রাখো না প্লিজ, একটু ধৈর্য রাখো।
আমার প্রাণটা যে কি হু হু করছে তোমাকে কি করে বোঝাবো। হায় কপাল। সবই নিয়তি, বুঝলে ললিতা, সবই নিয়তি। না হলে এত মেয়ে থাকতে ওর দিকেই বা মন যাবে কেন? কপাল, এখন এ তো জীবন মরণ সমস্যা। হায় ভগবান, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। তখন পাকিস্তানে স্যামের ঘুমটা যখন ভাঙলো তখন বেলা হয়ে গেছে, কিন্তু আকাশে বেশ মেঘ করে আছে। সে উঠে দেখলো রাস্তার একপাশে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। সে গাড়ি থেকে নেমে দেখলো সামনে একটা ধাবা। आपके साथ যেরকম কথা হয়েছিল ওরকমই কাম मैंने कर दिया। आप यहाँ नाश्ता कर लीजिए। দেখুন, हम यहाँ आपका हेल्प छड़ा कुछ कर नहीं सकता। हम यहाँ सिर्फ मेरा लवर रुखसाना को খুঁজতে এসেছি। वो কোথায় আছে हमको कुछ पता नहीं। हम ही बांग्ला थोड़ा बूझी। देखिए, सलमा चाची एक बार हमारा अब्बा का भी जान बचिए छिलो और यहाँ आने का बंदोबस्त भी कर दिया, इसलिए हम लोग उनको बहुत मानते हैं। ठीक है, मैं आपको हेल्प कर सकता हूँ, किंतु उटार जोन्नो अलग से पैसा लगेगा। আমাকে সব बोलो, हम इस वक्त तुमको और 50 दे सकता है, और थोड़ा जो है मेरा खुद का खर्चा के लिए। देखो भाई, আমি कॉलेज स्टूडेंट, तुमको कितना चाहिए बोलो? हाँ, इतने में अभी हो जाएगा, मगर रुखसाना का गायब होने का खबर सच नहीं है। কি बोल रहे हो? তুমি রুকসানা को बारे में क्या जानो? কি হয়েছে রুকসানা? তুমি সবকিছু আমাকে বলো প্লিজ। देखिए, हम लोग कुछ काम लेने से पहले सब कुछ रिसर्च करे ली। काम होने का बाद तक कखनो कखनो एटा करते हैं, मगर आपका केस में इतना जल्दी कर पाना के प्लान करते ना बहुत चेंजेस करते होइछे, इसलिए আপনাকে একটু जल्दी ही यहाँ लाना पड़ा। नहीं तो পরে আপনাকে এখানে এসে কোনো फायदा नहीं होता। दूसरा पार्टी होने से আপনাকে इतना जल्दी यहाँ रिस्क लेकर এখানে আনতাম ही ना। जानेन, एटाते हम लोगों को एक्स्ट्रा बहुत पैसा भी खिलाना पड़ा, अबर जान के भी खतरा था, मगर अपनी सलमा चाची के खास आदमी आछे, इसलिए अपनार जोन्नो जान भी कुर्बान। तुम रुखसाना के बारे में कुछ बोलो प्लीज। बाय द वे, তোমার নামটা কি है? जनरेशन एक्स। স্যামের মুখটা দেখে সে বলল, স্যার, আপনি बहुत ही सीधा साधा आदमी आছেন। एजेंट का नाम ऐसा ही होता है। वो सब छाड़ून तो रुखसाना की और खुद का अब्बा ही अगवा किया है, कागज में मिसिंग ऐड डाला और पुलिस में भी मिसिंग डायरी किया। आपका बारे में कुछ ऑफिसर के बोलते ही पारे, ताहले ओरा सेफ থাকবে। और कुछ होले तो अपनार ऊपर ही सारा इल्जाम लगेगा, उनको कोई सस्पेक्ट करबे ना। और लोग डर रहा था अगर आपनी एखाने से कुछ हंगामा करेंगे तो उनका बेटी के साथ सबका बदनामी होगा, इसीलिए है ये प्रिकॉशन। उनका शक तो सही था। वो अभी কোথায় है? सब ठीक है तो? हाँ, सही सलामत है। बहुत मार पड़ी, मगर वो शादी के लिए नहीं माना, भागने का कोशिश किया था, उसीलिए ही हम लोगों के साथ मुलाकात हुआ था। ताहले तुम लोग हेल्प किया नहीं क्यों? हम लोगों को कैसे पता होगा कि वो आपका महबूब होगा? उसका अब्बा ज्यादा पैसा दिया था, इसलिए उसको हमने वापस भेज दिया। ओह माय गॉड! মাথায় হাত দিয়ে বসে পড়ল স্যার। इतने से ही आप घबरा गए सर? उसका अब्बा और जीजू तो हम लोगों को बोला था कि आपको देखने से ही गोली मार देने के लिए, उसमें डबल पैसा मिलता। স্যাম ভয়ে ভয়ে ওর দিকে তাকাল। স্যামের মুখ দেখেই ও হাসতে লাগলো। अरे चिंता मत कीजिए सर, सलमा चाची को अपना सुरक्षा के लिए हम लोग जबान दे चुके हैं। স্যাম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার ব্যাগ খুলে টাকা বের করে এক্সের হাতে দিল। तुम ये रुपया रखो, बाद में मेरा जितना हो सके और दूंगा। प्लीज तुम रुखसाना को मेरे पास ले आओ प्लीज। और देखो, কলেজে পড়ি কোথায় পাবো ইতনা পয়সা, তবে সামনে জব মিলেগা কথা দিচ্ছি সব শোধ করে দেব।
আমি মায়ের নামে কসম খাচ্ছি। अरे 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 ये क्या कर रहे हैं आप? अरे चिंता मत करिए। आपको क्या बोला? सलमा चाची का बात सर आंखों पर। और अभी रुपया फुपिया कुछ লাগবে না, वो अपनार काजे आसबे। ताओ हमको दिन हमरा पाकिस्तानी रुपया इसके बदले में आपको दिए देंगे। और अपना के एखाने एक तो घर में हामी रखबो। रुखसाना भागने का मौका ढूंढ रही है। ओ हर एक तो बात अच्छे, बड़ी बहन रहना का जो हस्बैंड है ना, उसको इंडिया में जान पहचान है, उसको देकर कुछ करना पड़ेगा। मैं तुमको मेरा एक अंकल का नंबर दे रहा हूँ, उस नंबर में फ़ोन करके बात करने से वो तुमको कुछ और हेल्प कर सकता है। देखिए, पुलिस और इंटेलिजेंस का लफड़ा नहीं हो तो ही अच्छा है। ये रुपया मैं रख देता हूँ, जब जाएंगे तो आपको हम एक्सचेंज कोड़े दिए देंगे। और हम लोगों का काम खुद का अपना नेटवर्क देकर ही कर देवे, बाद में ज़रूरत पड़বে तो दिखा जावे। अभी चलिए। স্যামকে একটা বাড়িতে রেখে সে আর তার দুই সঙ্গী চলে গেল। স্যাম সেখানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিল। স্যামকে দুপুরে যে মেয়েটা খেতে দিল সে বলল, बाबूजी, आप खिड़की के पास मत जाइए, टेंशन मत लीजिए, आपका काम हो जाएगा। স্যাম মাথা নাড়ল। খুবই ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে পড়ল। হঠাৎই তার চোখে আলো লাগাতে সে শুয়েই দেখল ভোর হয়ে গেছে। আরে তাহলে কি রাতে তার ঘুমই ভাঙেনি? সে এখন কোথায়? টাকা যা ছিল সব তো দিয়ে দিয়েছে, ওরা যদি আর না ফেরে তাহলে কি হবে? এসব চিন্তা মাথায় আসায় সে ধরফরিয়ে উঠে বসল। সে দেখল সে মেয়েটা ঘর ঝাড় দিচ্ছে। সে তাকে দেখে হেসে বলল, बाप रे बाप, क्या नींद है आपका। हमने आपको कितना पुकारा, आप रात में उठे ही नहीं, सिर्फ रुखसाना कह के बिरबिर कर रहे थे। अभी उठिए, फ्रेश होकर कुछ खा तो लीजिए। कोई खबर আছে? वो लोग यहाँ आए थे क्या? মেয়েটা মাথা নেড়ে চলে গেল। স্যাম তৈরি হয়ে খেয়ে নিল। তার মুখ দেখেই সে মেয়েটা হেসে বলল, आप चिंता मत कीजिए, वो लोग अच्छे आदमी हैं, विश्वास रखिए, बाकी अल्लाह मालिक। স্যাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে বসে রইল। এভাবে 3-4 দিন চলে গেল। রোজই কোনো খবর না পেয়ে ও ক্রমশ অধৈর্য হয়ে উঠল। এরকমই এক সন্ধ্যাবেলা মেয়েটা চা বিস্কুট দিয়ে বলল, उनका फ़ोन आया था, कुछ लफड़ा हो गया है, मुझको पता नहीं, मगर आपको ये बात बोलने को कहा है। रुखसाना का कुछ हुआ नहीं तो? उनके बारे में कुछ खबर मिला है? वो कैसी है? মেয়েটা মাথা নাড়ল। স্যামের মনটা আনচান করতে লাগলো। এখানে সারাদিন আটকে থেকে মাথায় আরো দুশ্চিন্তা ঢুকে যাচ্ছে। मैं उन लोगों के साथ बात करना चाहता हूँ, मैं और धीरज नहीं रख सकता। मेरी फ़ोन उन लोग उठाएंगे नहीं, बोला है जल्दी कुछ करेंगे। স্যাম হতাশ হয়ে ঈশ্বরকে স্মরণ করল। সেদিন ওদের কথা মতো সে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। বিভিন্ন দুশ্চিন্তায় ঘুম আসছিল না। কি হলো আবার কে জানে। চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো। তখন রাত বেশ গভীর। কখন সে ঘুমিয়ে পড়েছে কে জানে। স্যামকে কে যেন ধাক্কা দিয়ে ডাকলো। সে ধরফরিয়ে উঠে দেখলো সেই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। अरे जल्दी चलिए, नीचे गाड़ी खड़ा है। স্যাম কিছু বলতে গেলে সে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকতে বলল। তারপর সে ইশারায় নিচে বলল। স্যাম বাধ্য ছেলের মতো তার সঙ্গে নিচে যেতে লাগল। গাড়িতে বসতেই গাড়িটা তীব্র গতিতে চলতে লাগল। কারোরই মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ চলার পর একটা ফার্ম হাউসের মধ্যে গাড়িটা ঢুকলো। ওই বাড়িতে আজ রেড পড়বার কথা, তাই আপনাকে এখানে সেফটি কে লিয়ে এসেছি। রুকসানা কেমন আছে? ও ঠিক আছে তো? ওকে ওরা যেন কিছু না করে সেটা দেখো। सर जी, अभी खुद के लिए सोचिए। थोड़ा पड़ले एकदम वीर जारार जो शाहरुख खान आचे ना, वैसा हालत बना देता। विदाउट वीसा, हाँ, सीधा जेल जाएंगे आप। কথাগুলো বলে ওরা হাসতে লাগলো। স্যামের এসব ভালো লাগছিল না। একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামার পরে ওরা তাকে সেখানে নেমে ভেতরে যেতে বলল। সে ঘরের মধ্যে ঢুকতেই দেখলো সামনে একটা বসার ঘর, তার পাশে অনেকগুলো ঘর, মাঝখানে একটা লম্বা সিঁড়ি উপরে উঠে গেছে। তাকে উপরে যেতে বলল। তার ওদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। সে উপরে গিয়ে দেখলো সেখানে অনেকগুলো ঘর, তার মধ্যে বাঁদিকের একটা ঘরে তাকে যেতে বলল। সে ভেতরে ঢুকে দেখলো বেশ সুসজ্জিত একটা ঘর। सर आप लाहौर आ गए, हमारा काम खत्म। अभी थोड़ा दिन आप यहाँ रह सकते हैं, मगर
मगर उसके बाद आपको अपना रास्ता ढूंढना पड़ेगा। স্যাম তাদের সঙ্গে হ্যান্ডশেক করে বলল, বহুত ধন্যবাদ। এতটা যখন করলে আর একটু হেল্প করে আমাকে রুকসানার কাছে পৌঁছে দাও। दिया तो सर जी, अरे अपनी लाहौरे आछेन। अच्छा चलें, आपको रुखसाना का बाड़ी भी देखिए आनी। अभी जाएंगे क्या? স্যাম মাথা নেড়ে আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরল। তারপর স্যামকে মাঝখানে বসিয়ে তার একটা কালো এসইউভি করে বেরিয়ে পড়ল। একটু চলার পর আশেপাশে দোকান দেখা যাচ্ছিল। চারপাশে কত দোকান, মেন মার্কেট মনে হয়। তবে খুব যে ঘিঞ্জি সেরকম তো লাগছে না। তাদের মুসলিম এরিয়া, তাই আবার পাকিস্তান সম্পর্কে একটু ভুল ধারণা ছিল। একদম মনে হচ্ছে যেন ধর্মতলার টিপু সুলতান মসজিদের ওখান দিয়ে যাচ্ছি। একবারও মনে হচ্ছে না যে আমি লাহোরে আছি। রুকসানার দেশ, এতদিন এই দেশটাকে আমরা সত্যি ঘৃণা করেছি, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে এই দেশটা আমারও ভালোবাসার দেশ। যেন কত দিনের চেনা মনে হচ্ছে। এক জায়গায় একটু জ্যাম ছিল, সামনে বড় একটা ইউটার্ন নিয়ে তারা আবার চলল। सर यही गलती से ही तो जितना लफड़ा है। दुई देशेर मध्य कौन मतलब धर्म लिए ही तो लकीर खींच गया था, जो आज हो के मिट नहीं सकता। आप लोगों के बारे में, हम लोगों के बीच, और हमारे बारे में अब मैं और हम लोगों को गलत समझाया जाता है। वो पाकिस्तानी है, वो गंदा होगा, वो जिहादी होगा। जैसे जैसे अपनादेर मध्य जंगी आछे, और हम लोगों के बीच में भी वैसा ही है। সব পাকিস্তানি এসব পছন্দ করি না। স্যাম মাথা নেড়ে ওদের সমর্থন করল। গাড়িটা হঠাৎই একটু জোরে বাঁক নিয়ে একটা গলির সামনে এসে দাঁড়াল। তারা গাড়িটা রেখে লাইট বন্ধ করে দিল। আর একটা ছেলে পেছনে বসেছিল, লম্বা চওড়া, মুখে দাড়ি, এক কথায় বেশ হ্যান্ডসাম। সে হাত দিয়ে বন্ধ জানলার মধ্যে দিয়ে দেখিয়ে বলল, वो रहे आपका रुखसाना का घर। স্যাম দরজার উপরে কাঁচের উপর ঝুঁকে দেখল। অনেকবার দেখেও তাকে দেখতে পেল না। সে কিছুটা হতাশ হয়ে বলল, আমি ওদের বাড়ি যাব। ওর আব্বুর পা জড়িয়ে ধরে ওকে আমার জন্য চাইব। আমার চাকরির একটা কনসেন্ট লেটার ওরা দিয়েছিল, সেটা নিয়ে এসেছি, ওটাও দেখাবো। ও নিজের ধর্ম নিয়েই থাকবে, আমি কিচ্ছু বলবো না। এক্স গাড়ি চালাতে বলল। স্যাম দরজা খুলে নেমে যেতে গেলে তাকে তারা ধরে বসলো। পাগল হয়ে গেলেন নাকি? আরে মার ডালেগা আপকো। আরে আপনি তো দেখছি পুরো বাওলা হয়ে গেছেন। তুমি বললে ওর বাবা নিজেই মেয়েকে লুকিয়ে রেখেছে, কোথায় সেটা? শিখানেই তো আনলাম। ওদের বাড়ি আরো ভিতরে। রईस आदमी लड़की, ওরা দু বেহেন, ইয়ে ছোটি হ্যায়। আজ তোমরা ওদের সামনে যেতে দিলে না কেন? আরে ভয় পেয়ে পেয়ে কতদিন কাটাবো? একদিন তো সামনাসামনি হতেই হবে। যা ভাগ্যে আছে হবে। পেছন থেকে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছিল। আরে সাইড দে দে ইয়ার। ওরা সাইড দিতে একটা অ্যাম্বুলেন্স ওদের পাশ দিয়ে চলে গেল। তার পেছনে পেছনে আরো একটা দামি এসইউভি গাড়ি এলো। अरे भैया, रहना का सोहर और उसके चचेरा भाई को गाड़ी में बैठ के उस एम्बुलेंस के पीछे पीछे जाने देखा। এক্স ড্রাইভারকে ওদের গাড়ি ফলো করতে বলল। ড্রাইভার তাদের গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিল। ওরা একটু ডিস্টেন্স রেখেই যাচ্ছিল। ওদের ফলো করতে করতে একটু পরে তারা একটা বড় নার্সিং হোমে ঢুকল। ওরা চুপ করে দেখছিল। মনের মধ্যে একটা অজানা আশঙ্কায় সবারই কথা বন্ধ হয়ে গেল। এক্স ড্রাইভারকে গাড়ির কাঁচ নামাতে বলল। দূর থেকে কাঁচ নামিয়ে গাড়ির গ্লোভ বক্স থেকে দূরবীন বার করে সেটা দিয়ে দেখতে লাগলো। বাকিরা উদ্গ্রীব হয়ে দূর থেকে দেখতে লাগলো। ভাইয়া, কি দেখছো? রুকসানার কিছু হয়নি তো? ওর কিছু হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। তখন আমাকে আটকাবে না। আমি अरे बकबक मत करो यार, उसको कुछ नहीं होगा। शांति से देखने दो हमको। रोहिना का अब्बू को कुछ हो गया होगा। रुखसाना भी नहीं आया। रोहिना की शहर उसको लेके अंदर चला गया है। আমাকে তো কেউ চেনে না। আমি একবার এই সুযোগে বাড়িতে গিয়ে রুকসানাকে দেখে আসবো। अरे यार तुम जैसा ভাবছো ওর ওখানে কেউ নেই তা নয়। ও তো সহজ হলে আমরাই তো তোমাকে পৌঁছে দিতাম। आईपीएस तू अंदर जाके सब पता लगा के आ जल्दी। পিএ নামের ছেলেটা চলে গেলে এক্স কার সঙ্গে যেন আস্তে আস্তে কথা বলতে লাগলো। একটু বাদে ওই পিএ দৌড়াতে দৌড়াতে এসে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। গাড়িটা ওখান থেকে বেরিয়ে আবার চলতে শুরু করলে সে এক্সের কানে কানে কি সব যেন বলল। এক্স গম্ভীর মুখে মাথা নেড়ে চুপ করে রইল। আরে কি হলো? আমাকেও কিছু বলো ভাই। এক্স ইশারায় চুপ করতে বলল, কিন্তু স্যাম জেদ করায় এক্স এক প্রকার রেগেই গেল। तब सुनो, तुम्हारा रुखसाना घर से फिर भाग गई है। उसकी अब्बू को ये सुन के माइल्ड हार्ट अटैक भी आ गया। हाँ, मगर वो नहीं मिली अब तक।
এবারে তো ওকে ওরা মেরেই ফেলবে। কোথায় গেল? আমি এবারে খুঁজবো কোথায়? इसलिए आपको चुप रहने के लिए बोला था, কিন্তু আপনি সব জানবো বলে জিদ করলেন। না এবার বুঝুন, উনের বেকার বেকার টেনশন করছেন আর নিজেকেও সামলাতে পারছেন না। রুকসানাকে আমার কাছে এনে দাও প্লিজ, আমি আর কিচ্ছু চাই না, হাত জোড় করছি, দয়া করো ভাই। अरे जनाब, इसीलिए ही तो भाई ने फोन किए थे, उसके बारे में ही पता कर रहे थे। थोड़ा सब्र रखिए और चुप रहिए। স্যামের মুখটা কাঁদো কাঁদো হয়ে হা হয়ে গেল। গাড়ি আবার বাইপাস রোডে উঠল, হু হু করে চলতে লাগলো। সকলেরই মুখ থমথমে। স্যাম বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একটু পরেই তারা আবার সেই ফার্ম হাউসে এসে পৌঁছলো। ভেতরে ঢুকে স্যামকে তার ঘরে ঢুকিয়ে দিল ওরা। अंदर फ्रिज, टीवी, खाना दाना सब कुछ रखा है, कुछ चाहिए तो ये फोन का लाइन दबा देना। এই বলে তারা যাবার সময় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে লক করে দিল। স্যাম প্রতিবাদ না করে টয়লেটে ঢুকে ফ্রেশ হয়ে আগে খাবার খেল। তারপর সারা দিনের ধকলে ক্লান্ত শরীরটা সে বিছানায় এলিয়ে দিল। ভোরবেলা ঘুম ভাঙার পরে দেখলো সুন্দর দেখতে একটা মেয়ে ঘর মুছছে। সে তাকে দেখে হেসে আদাব বলল। সেও তাকে প্রতি নমস্কার জানিয়ে টয়লেটে গেল। টয়লেট থেকে বেরোতেই দেখলো ঘর খোলা রয়েছে। সে দরজা দিয়ে চারপাশে তাকিয়ে ধীরে ধীরে নিচে নামতেই একটু অবাক হলো। তাকে নামতে দেখে সবাই মিলে নিচে ডাকলো। সে নিচে নামতেই এক্স উঠে এসে তাকে বসতে বলল। नाश्ता कीजिए, अच्छा खबर है। স্যাম খেতে খেতে তার দিকে উৎসুকভাবে তাকাল। আসলে যে এজেন্টই হোক আমার মাধ্যমেই ডেলিভারি হবে। রুকসানা আবারও আমাদের সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছে। এবারে আমরা ওকে বর্ডারের কাছেই রেখেছি যাতে তাড়াতাড়ি বর্ডার টপকিয়ে ইন্ডিয়া যাওয়া যায়। আপ ভি তৈয়ার হ্যাঁ তো? জরুর। সে রেডি হয়ে ওদের সঙ্গে গাড়িতে উঠল। তার মনটা আজ বেশ ফুরফুরে। বহুদিন পরে আবারও তার রুকসানার সঙ্গে দেখা হবে। এবারে তাকে নিয়ে নিজেদের বাড়ি, ব্যাস। তারপর মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। কিছুক্ষণ চলার পর একটা ধাবায় গাড়িটা দাঁড়িয়ে পড়ল। সেখানে নেমে সবাই টয়লেট করে চা বিস্কুট খাচ্ছিল। স্যাম পাশের একটা দোকান থেকে সিগারেট কিনতে গিয়ে একটা ইংরেজি কাগজ দেখে চমকে উঠল। আরে রুকসানার ছবি না? দোকানের কাছে কাগজটা চেয়ে ভালো করে পড়তে লাগলো। রুকুর বাড়ি থেকে অ্যাড দিয়েছে ইংরেজিতে। বাবার শরীর খারাপ, নার্সিং হোমে আছেন। তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কেউ কিছু বলবে না। তোমার কথাও শোনা হবে। তোমার আব্বু তোমাকে খুবই দেখতে চাইছেন। রাগ না করে একবার দেখা করে যে, প্লিজ কাম। নিচে দুটো ফোন নাম্বার রয়েছে। তার এই অ্যাডটা দেখে খুবই খারাপ লাগলো। সে এটার একটা ছবি ওদেরকে একটু লুকিয়ে কায়দা করে তুলে নিল। ওদিকে ওরা তাড়া দিতেই সবাই আবারও গাড়িতে উঠে চলতে লাগলো বর্ডারের উদ্দেশ্যে। যে আনন্দ উত্তেজনা রুকসানার সঙ্গে মিলনের জন্য সৃষ্টি হয়েছিল, সেটাতে যেন একটু ভাটা পড়ল স্যার। আসলে ওর মনের ভেতরে এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এক অসুস্থ বাবার আর্ত আকুতিতে অগ্রাহ্য করে তাদের এই ডিসিশন নেওয়াটা কি ঠিক? তার নিজের বাবা মায়ের কথাও হঠাৎই যেন মনের অজানা কোনো কোণা থেকে বেরিয়ে, মায়ের আদর, বাবার অপত্য স্নেহ, তার বিনিময়ে তার শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য বাড়ি থেকে স্বার্থপরের মতো বেরিয়ে আসে। ওইভাবে কাউকে না জানিয়ে, না না, বড় ভুল হয়ে গেছে। রুকুর বাবার যদি কিছু একটা হয়ে যায়, শেষ সময় মানুষের করুণ আকুতি ফিরিয়ে তারা সত্যি কি সুখী হবে? চলন্ত গাড়ির মধ্যে বসে তার এই উপলব্ধি সঠিক কিনা সে জানে না। সেটা যদি না করে, তার ফলে তার ইন ফিউচার সমূহ বিপদের সম্মুখীন হবার আশঙ্কাও কম নয়। গাড়িটা ক্যাচ করে ব্রেক কষতেই সে একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। চারপাশে জনহীন প্রান্তরের মাঝে একটা দোতলা বাড়ি। সে একটু অবাক হয়ে ওদের দিকে তাকালো। এক্স হেসে সামনের এ বাড়ির দিকে ইশারা করে বলল, तुम्हारा रुखसाना अंदर है, जाओ मिल लो। সে গাড়ির দরজা খুলে পাগলের মতো সেই বাড়ির দিকে ছুটল। সিঁড়ি দিয়ে উঠে ঘরের দরজা খুলে দেখলো তার রুকসানা বসে আছে। রুকসানাও তাকে দেখে আনন্দে হেসে উঠে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে দিল। সে দৌড়ে গিয়ে রুকসানাকে নিজের বাহুবন্দী করে নিল। রুকসানাও দুই হাতে শক্ত করে তাকে ধরল। স্যামের বুকের মধ্যে একটা অজানা আবেগ তার এতক্ষণের সব চিন্তা ভাবনাগুলোকে যেন ভালোবাসার সুনামিতে উথাল পাথাল করে দিল। কিছুক্ষণের জন্য তারা নিজেরা যেন কোনো অপার্থিব স্বর্গীয় আনন্দে ভেসে গেল। তারপর স্যাম রুকসানার মাথায় চুম্বন করে
রুকসানার চোখ মুছিয়ে দিল। ये सर और मैडम जी, आप लोग थोड़ा ऊपर जाकर पहले फ्रेश होकर रेस्ट ले लीजिए। आज रात मैं आप लोगों को बॉर्डर पार करिए देवे। और हाँ मैडम जी, आपका 1.5 लाख रुपया अभी भी बाकी है, वो देकर हमको छोड़ दीजिए। सर आपका बाकी 2 लाख चाची को दे देना 1 महीने के भीतर, वो आपके पहुंचने के बाद। हाँ, आपका हालत देकर हमने थोड़ा कम कर दिया। बॉर्डर पार होने के बाद दे देंगे, अभी नहीं। एडवांस देना होगा, नहीं तो यहाँ ही रहिए। भाई আমার কাছে 50,000 আছে, নেবে? आपके पास से लेगा तो चच्ची गुस्सा करेगी। तुम क्यों देगा? वो सब निकाह के बाद, अभी नहीं। দিয়ে দেবো ভাই, একটু বিশ্বাস রাখো প্লিজ। এক্স রেগে সোফায় বসলো। স্যাম রুকসানাকে ধরে একটু সাইডে নিয়ে এসে একটু গম্ভীর মুখে বলল, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। রুকসানা একটু অবাক হলেও চুপ করেই রইল। স্যাম তার মোবাইলে তোলা কাগজে নিখোঁজের বিজ্ঞাপনের ছবিটা দেখালো। রুকসানা দেখে একটু বিমর্ষ হলো। ये सच होते पारे, আবার নাও পারে। তবিয়ত তো খারাপ था, मगर अब फिरे जाबो तो আমাকে ছাড়বে না सैम। पूरी लाइफ में कभी भी तुम्हारे साथ मिल नहीं पाऊंगी। স্যাম রুকসানাকে জড়িয়ে ধরল। তোমার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে এত দূর এসেছি, তুমিও সবকিছু ছেড়ে শুধু আমার জন্য জানি না কিভাবে এত টাকা জোগাড় করে এসেছো। আমি তোমার ভালোবাসা পেয়ে ধন্য ও গর্বিত। রুকসানা স্যামকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু রুকু, যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের কথা এই অবস্থায় না শুনে চলে গেলে তাদের মন থেকে যে সাপ বেরোবে না, সেটা আমাদের কোনোদিন সুখী হতে দেবে না। সমঝো, তোমারা প্যার তুমকো পানে সে भी আমার কাছে অনেক বেশি। আমি বলি কি, চলো ফিরে যাই। এক্স এতক্ষণ বসে শুনছিল। সে তার এই কথা শুনে চমকে উঠে বলল, हम लोगों को बोलना नहीं चाहिए, मगर चुप भी नहीं रह सकता है। हाँ क्या साहब, आपका दिमाग ठीक है तो? हाँ, वो लोग आपकी बोटी बोटी कर देंगे। जीवन मृत्यु सब तार हाथे रয়েছে रुकू, দেখা যাক না क्या होता है। मगर तुम्हारा अब्बू का इस हालत में তোমাকে নিয়ে পালিয়ে যেতে আমি পারবো না। ले जाऊंगा तो सीना तान के। স্যামকে ওরা সবাই মিলে অনেক বোঝানোর চেষ্টা করেও বিফল হলো। रुकू, तुम्हारी बड़ी बहन रेहाना का नंबर दो। आपका इस फोन से नहीं होगा, आप उसका फोन से कीजिए। রুকসানা দিতে না চাইলে স্যাম তাকে বোঝালো, তোমার আমাদের প্যারের উপর ভরসা নেই? দেখো না আমাদের ঈশ্বর বা আল্লাহ কি করেন। विश्वास रखना सीखो। रेहाना को वीडियो कॉल करो अभी। तुम क्या बोल रहे हो? वो लोग। স্যাম তার থেকে মোবাইলটা নিয়ে আবারও তার হাতে দিয়ে বলল, প্লিজ রুকু। রুকসানা কাঁপা কাঁপা হাতে কাঁদতে কাঁদতে রেহানাকে কল করলো। একটু বাজতেই রেহানা ফোনটা রিসিভ করলো। तू कहाँ है रुकू? कैसी है? পাশ থেকে গম্ভীর গলায় কে যেন বলল, फोन थोड़ा मुझे देना, मैं बात करूंगा। थोड़ा थोड़ा प्यार से कीजिएगा। हेलो, तुम अभी कहाँ हो? जल्दी बताओ, मेरा आदमी ले आएंगे। আমি বলবো না, আব্বুকে দো, ওনার সাথে কথা বলবো। इतनी बदतमीज हो गई हो कि कहाँ हो वो भी नहीं बता रही हो। तुम्हारे लिए तुम्हारे अब्बास का क्या हालत हुआ है, इतनी बेफिक्र है तुम्हें? अब्बू के साथ बात कराइए। नहीं कराएंगे जब तक तुम वहां की पता नहीं बताती हो। রুকসানা উত্তেজিত হয়ে কিছু বলতেই যাচ্ছিল, পাশ থেকে স্যাম ওকে থামিয়ে বলল, নমস্তে, আমি স্যাম। প্লিজ আপনি গুসা হবেন না। দেখুন আমরা পাকিস্তানেই আছি, আমি उसको দিয়ে আসবো। তার আগে একবার যদি আব্বুর সাথে কথাটা বলা যেত খুব ভালো হতো। মেহরবানি করকে। ওপাশ থেকে একটা ইয়াং ছেলে চেঁচিয়ে বলল, अरे हरामखोर, तुझको मिलेगा तो अल्लाह कसम जिंदा मट्टी में गाड़ देंगे। तू कहीं भी है साले, तुझको ढूंढ के बोटी बोटी करके कबाब बना के कुत्ते को खिला देंगे साले। एक बार हाथ लगा के तो देख मेरे जान को, अल्लाह कसम आमियो मुसलमाনের में किसी को छोड़ेंगे नहीं। এই বলে ফোনটা কেটে দিল। তারপর ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, হুয়া তাসাল্লি, বাড়িতে নিয়ে যাব। চলো এখনই আমরা পালিয়ে যাই, নইলে ওরা আমার জিপিএস ট্র্যাক করে আমাদের ধরে ফেলবে। ম্যাডাম একদম ঠিক কথা বলেছে স্যার। চলুন আমরা অন্য কোনো একটা ডেরায় নিয়ে চলে যাই। জলদি চালিয়ে। এখন বর্ডার ক্রস করা যাবে না।
ना, रात तक वेट करना ही होगा। अभी जल्दी चलिए। রুকসানা নিজের ব্যাগ নিয়ে স্যামের হাত ধরে টান দিতেই স্যাম কিন্তু এগোলো না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রুকসানা একটু অবাক হয়ে গেল। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? ব্যাগ নেবে? স্যার, আপনার ব্যাগটা আমি লিয়েছি, চলেন। আমি কোথাও যাব না। রুকসানা, প্লিজ কোথাও যেও না। तुम सुना नहीं, और सचमुच তোমাকে मोटी मोटी कर देगा, हमको भी नहीं छोड़ेगा। তোমার আমাদের প্যারের উপর যদি বিশ্বাস থাকে তবে যেও না, না হলে। उस किताब मैंने लिखने के लिए है, हाँ? पढ़ने में मजा बहुत आता है। ओरिजिनल में आपको काट डालेगा, समझे? রুকসানা মাথা নেড়ে এক্সের কথায় সম্মতি দিল। রুকু, তোমার डर लगे तो तुम जा सकते हो, আমি কিছুতেই যাব না। चलिए मैडम, ওনার दिमाग सड़क गया है। এই বলে ওরা সবাই রুকসানাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল। স্যামকে জোর করতে এলে ও কড়াভাবে তাকাতে ওরা ছেড়ে দিতে বাধ্য হল। যাবার সময় রুকসানা অনেকবার তাকে যাবার জন্য অনুরোধ করল, কিন্তু স্যাম অবিচল হয়ে দাঁড়িয়ে রইল। ওরা চলে গেলে স্যাম মানিব্যাগ খুলে একবার মা বাবার ছবি আর রুকসানার ছবি দেখে নিল। তারপর চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করল। একটু পরেই দরজার বাইরে গাড়ি এসে দাঁড়ানোর আওয়াজ পেল। স্যাম মনে মনে প্রমাদ গুনল। निकल साले, कहाँ है छुपा इब्लिस का औलाद। বলতে বলতে তারা ভেতরে ঢুকল। তাদের হাতে তরোয়াল, হকি স্টিক, লাঠি। স্যাম দুই হাত উপরে তুলে দাঁড়ালো। তারা স্যামকে দেখে দৌড়ে এসে তার কলার চেপে ধরে বলল, बोल, कहाँ छुपा के रखा कुत्ते, सुअर का औलाद। ওকে থেকে যেতে বলেছিলাম, মগর তোমাদের डर से ও ওদের সাথে চলে গেল। তাকে ওসমান এসে দুই থাপ্পড় মেরে বলল, झूठ मत बोल, कहाँ है बोल, नहीं तो तुझे बहुत मार मारूंगा। বিশ্বাস করো, कहाँ गया हमको मालूम नहीं, চলে গেল। चलिए गलो ते तुझको तो मैं। বলে তারা সবাই মিলে ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর কেউ লাথি মারলো, কেউ লাঠির বাড়ি মারতেই লাগলো। সে যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু ওরা কথা কম মারছিল বেশি। শেষের দিকে স্যাম আর কথাই বলতে পারছিল। এমন সময় হঠাৎই বন্দুকের গুলির শব্দে সবাই সম্বিত ফিরে পেল। তারা দেখলো 3-4 জন হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। ये हम लोगों का मामला है, इसके बीच में मत पड़। भाग यहाँ से, भाग यहाँ से, भाग। এই বলতে বলতে তারা এগিয়ে আসতে বাধ্য হয়ে তারা জায়গা ছেড়ে দিল। ওসমানরা কাছে এসে দাঁড়াতেই পেছন থেকে দৌড়ে রুকসানা এসে স্যামকে জড়িয়ে ধরল। রক্তাক্ত স্যাম রুকসানাকে দেখে একটু হাসার চেষ্টা করল। এক্সকে দেখে মাথা নাড়ল, সেও মাথায় আঙুল দিয়ে সেলুটের মতো করল। রুকসানা স্যামের মাথাটা কোলে তুলে নিল। একটা জলের বোতল এক্সের কাছ থেকে নিয়ে তাকে খাওয়ালো। জালিম কে আছে সেটা তার ব্যবহারে বোঝা যাচ্ছে। আমার क्षमता থাকলে তোকে গুলি করে মারতাম, मगर तुझको मैं सबसे प्यार करता था, तो ऐसा सिला दिया उस प्यार का। देखो रुखसाना, आप हमारे साथ चलो, हम इसको छोड़ देंगे, नहीं तो इसे अभी की अभी। এক্স ওসমানের গলায় বন্দুক ঠেকিয়ে বলল, ए चिट्टी की औलाद, तुझको हम छड़बो की ना ठीक नहीं यार, तू उसको क्या छोड़ेगा। इनका ट्रीटमेंट करना पड़ेगा। चिंता मत करो। এক্স ওদের দলের লোককে ইশারা করতেই সবাই এসে স্যামকে ধরে প্রথমে সোফায় শোয়া। আর এই সুযোগে সেই ভাইটা ও আর একটা ছেলে হঠাৎ করে ওদের দুজনকে ঠেলে ফেলে তাদের রিভলভার নিয়ে ওদের দিকে তাক করে ধরল। এক্সরাও ওদের দিকে বন্দুক তাক করল। পরস্পর একে অপরের মুখোমুখি দাঁড়াল। একজন স্যামের দিকে তাক করতেই রুকসানা তাদের মাঝখানে এসে বলল, তোমরা কেউ যদি স্যামকে গুলি মারো, আমি নিজে গুলি খেয়ে মরবো। एक साहिल के लिए तुम सो। এমন সময় হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ এলো। रुको सब, रुको रुको, আল্লাহ কসম रुको रुको। এটা কি হচ্ছে? ওসমান, तू तो रुखसाना का अपना था। हटो हटो। बेटा सैम, ये क्या, इतना खून, इतना खून। সবাই ঘুরে দেখলো রুকসানার বাবা দাঁড়িয়ে রয়েছে। তাকে ধরে বাড়ি বেটি রেহেনা আর ওদের আম্মি সবাই অবাক হয়ে ওদের আসতে দিল। রুকসানার বাবা রেহানা আর ওর মাকে নিয়ে স্যামের কাছে গিয়ে বসল। স্যাম সেই অবস্থায় ও তাকে আজ জড়ো করে প্রণাম জানানোর চেষ্টা করল। রুকসানার আব্বু তার হাত ধরে বিনয়ের সঙ্গে বললেন, हमको रुखसाना थोड़ी देर पहले फोने सो बोले छे
तुम्हारा सोच और ईमानदारी को मैं शाबाशी देना चाहता हूँ। তুমি নিজে লাইফ রিস্ক নিয়ে আমার কথা ভেবেছো, এতে আমি बहुत खुश আছি, बहुत खुश। तुम्ही आराम से हमारी बेटी को लेकर भाग सकते थे, मगर तुमने ऐसा नहीं किया। तुम्हारे प्यार के सच्चाई से तुमने हमें भी खुश कर लिया। तुम दोनों के प्यार में हमें नाज है, नाज है हमें। রুকসানা ওসমান সহ সবাইকে স্যামের পুরো ঘটনাটা বলল। ওসমান সহ সবাই খুবই লজ্জিত মুখে দাঁড়িয়ে রইল। मेरी बेटी के पसंद पर हम सबको नाज है, और जो हो गया उससे हम बेहद शर्मिंदा है। আমি সবার তরফ থেকে মাফি চাইছি। আমাকে নার্সিং হোম থেকে আজই ডিসচার্জ করিয়েছে। ওখান থেকে আমি ডিরেক্ট ডক্টর को लेकर এখানে এসেছি। अब डॉक्टर साहब आइए, आइए डॉक्टर साहब, मेरे होने वाले छोटे दामाद को जरा ट्रीटमेंट कीजिए तो प्लीज। ডক্টর সাহেব স্যামকে দেখে বললেন ওকে এক্ষুনি নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। দুদিনের মধ্যেই স্যাম ঠিক হয়ে গেল। তারপর ওখান থেকে সোজা রুকসানার বাড়িতে। বিয়ের আগেই স্যামের যত্ন আত্মীর কোনো কার্পণ্য রুকসানার আব্বু করেন। ওসমান সহ সবাই গিয়ে স্যামের কাছে ক্ষমা চেয়েছে। স্যামের বাড়িতে রুকসানার আব্বু নিজে শাদীর প্রস্তাব ফোনে দিয়েছেন। স্যামের মায়ের একটু আপত্তি থাকলেও শেষে স্যামের আবদারে রাজি হয়েছে। স্যামের অবৈধ প্রবেশের জন্য এক্স দায়িত্ব নিয়ে তাকে ওপারে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠিক হয়েছে ওদের দুরকম মতেই বিয়ে হবে, আর সেটাই কলকাতাতেই হচ্ছে। বিয়ে 10ই অগ্রহায়ণ আর নিকা 9ই অগ্রহায়ণ ঠিক হয়েছে। রিসেপশনের ডেটটা নিয়ে ঝামেলা হচ্ছিল, বহু আলোচনার পরে সেটা সর্বসম্মতিক্রমে ওই 12ই অগ্রহায়ণ হয়েছে। বহু লড়াইয়ের পর স্যাম আর রুকসানার বিয়ে নিকা হচ্ছে। ডেটটা মনে রাখবেন, 12ই অগ্রহায়ণ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন কিন্তু। না না, কোনো গিফট লাগবে না, হাত তুলে আশীর্বাদ করলেই হবে। তবে চুপি চুপি একটা কথা দুপক্ষকেই বলে রাখি, খাওয়ার সময় একটু দেখে দেখে খাবেন, কারণ যা শোনা যাচ্ছে মেনুতে সব রকমই থাকবে আর কি। তাহলে আজকের মতো বিদায়, এই সরি, খোদা হাফেজ। শুনছিলেন লেখক অনির্বাণ বিশ্বাসের কলমে কাঁটা তারের ওপারে, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।